আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছে। এবং আজকে আমার একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, সেটা হচ্ছে তোমাদের জন্য ম্যাথ ক্লাস নেওয়া। এতদিন অনেক ধরনের ভিডিও বানিয়েছি কিন্তু কখনো ক্লাস নেওয়া হয়নি, এবং আজকে আমার এটা ফার্স্ট ম্যাথ ক্লাস যেটা আমি কোনিক্স দিয়ে শুরু করতে যাচ্ছি। And তোমাদের অনেকেরই ভয় থাকে যে ভাই আমি তো সরলরেখা পারি না, কোনিক্স কি করবো। অ্যান্ড তোমরা অনেকেই বলো যে ভাই সরলরেখা না করলে কোনিক্স করা যায় না। হ্যাঁ, সরলরেখার কিছু টপিক কোনিক্সে দরকার হয়। অ্যান্ড আমি আমার এই ক্লাসটা এমনভাবে নেওয়ার ট্রাই করবো যেন যারা জীবনে সরলরেখা অ্যান্ড কোনিক্স দুইটার একটাও করো নাই, তারাও যেন এই ক্লাসটা যদি করো, শুরু থেকে শুরু করো, ইনশাআল্লাহ কোনিক্সের সব কিছু বুঝতে পারবা। কারণ আমি সরলরেখার যতটুকু কনসেপ্ট দরকার ততটুকু কনসেপ্ট সহ এই কোনিক্সের এই চ্যাপ্টারটা শেষ করার চেষ্টা করবো। অ্যান্ড চেষ্টা করবো যে আমার মতো এভারেজ স্টুডেন্ট যারা রয়েছে তারা ম্যাথটাকে অ্যাটলিস্ট ফিল করতে পারবা অ্যান্ড ম্যাথগুলোকে নিজে নিজে সলভ করতে পারবা। সো চলো এখন কোনিক্সটাকে এনজয় করা যাক। এবং কণিক সম্পর্কে এতটুকু অ্যাটলিস্ট জানো যে এখানে পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত নিয়ে অনেক কিছু আছে। এবং সেই জিনিসগুলোতে যাওয়ার আগে তোমাকে আসলে কনিক্সের কিছু পরিচিতি দেই, যেন তুমি জিনিসগুলোকে ভালো মতো ফিল করতে। এবং আমরা যদি একদম শুরুতে চলে যাই, আর আমি একদম সুন্দরভাবে লিখেও রেখেছি, তোমরা চাইলে ভিডিওটাকে একটু পজ করে জিনিসগুলো লিখে নোট ডাউন করে রাখতে পারো। এবং আমি এমন ভাবে লিখে দেওয়ার চেষ্টা করবো যেন তোমরা এই ভিডিওর স্ক্রিনে বা তোমার স্ক্রিনে যা যা দেখছো এইটুকু যদি তোমরা নোট ডাউন করো, আশা করছি যে একদম প্রপার ডিটেলস নোট হয়ে যাবে, যেটা পরবর্তীতে দেখলে তোমাদের রিভিশনটাও সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে। তো আমরা যদি একদম প্রথম থেকে শুরু করি, তাহলে এই যে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কনিক্সের সাধারণ সমীকরণ। এবং এই সমীকরণের উপর বেস করেই আমরা বিভিন্ন ধরনের শর্ত অ্যাপ্লাই করে আমরা বিভিন্ন জিনিস পেতে পারি। বৃত্ত পেতে পারি, পরাবৃত্ত পেতে পারি, উপবৃত্ত পেতে পারি, অধিবৃত্ত পেতে পারি। এখন আসি, দেখো এখানে এক্স স্কোয়ারের যে সহগটা সেটাকে বলা হচ্ছে এ, আবার ওয়াই স্কোয়ারের যে সহগ সেটাকে বলা হচ্ছে বি, আর এক্স এর যে সহগ সেটাকে বলা হচ্ছে 2g, আর ওয়াই এর যে সহগ সেটাকে বলা হচ্ছে 2f, আর এক্স ওয়াই এর যে সহগ সেটাকে বলা হচ্ছে 2h। তো তোমরা হয়তো বা একটা জিনিস বুঝতে পারছো যে এ বি সি, আর সিটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু যেটা থাকবে আর কি, সেটাকে সি দিয়ে ডিফাইন করবো। আচ্ছা, সো এখন কথা হচ্ছে যে প্রথমে আসি বৃত্ততে। বৃত্ত হইতে হলে, যে কোনো একটা ইকুয়েশন বৃত্ত হইতে হলে কি হতে হবে, তাকে দুইটা কন্ডিশন মানতে হবে। প্রথমত তার এ আর বি সমান হতে হবে, অর্থাৎ এক্স স্কোয়ারের যে সহগ আর ওয়াই স্কোয়ারের যে সহগ সেটাকে অবশ্যই সেম হইতে হবে। আর এইচ এর ভ্যালু জিরো হইতে হবে। এইচ এর ভ্যালু জিরো হওয়ার মানেটা কি জানো? যে এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকা যাবে না। ওকে। আচ্ছা, যেমন ধরো যে এটা যদি একটা আমরা উদাহরণ দেখি, সেখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 6y মাইনাস 12। এবং এখানে তুমি যদি চিন্তা করো, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1, ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে 1, আর এখানে এক্স ওয়াই যুক্ত কোনো পদও নেই, তার মানে এটা একটা বৃত্ত। বুঝতে পারছো? এখন তোমরা অনেকে যদি বলো ভাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 12 ইকুয়াল টু 0, এটা কি বৃত্ত? অ্যাকচুয়ালি না, কারণ দেখো এক্স স্কোয়ারের সহগ ছিল এখানে 1, বাট ওয়াই স্কোয়ারের সহগ কিন্তু -1 ছিল, সো সহগ কিন্তু দুইটা ডিফারেন্ট। এই জন্য এটা কিন্তু বৃত্ত হতো না। যাক, এটা কি হয়তো পরবর্তীতে দেখতে পারবা। আচ্ছা, এখন আসি পরাবৃত্তের ব্যাপারটাতে। পরাবৃত্তের ক্ষেত্রে একটা শর্ত মেনে চলতে হবে, সেটা হচ্ছে এবি মাইনাস এইচ স্কোয়ার। এবং এবি কি? এবি হচ্ছে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে বি, আর এইচ তো তোমরা যে এখান থেকে বের করতে হবে। এইচ বের করার ক্ষেত্রে একটা জিনিস গুরুত্ব দিয়ে বের করতে হবে, সেটা মাথায় রাখবা, সেটা হচ্ছে যে এক্স ওয়াই যুক্ত পদের সামনে যেই নাম্বারটা থাকবে সেই নাম্বারকে অবশ্যই অর্ধেক করে নিতে হবে। কারণ যেহেতু 2h আছে, ইট মিনস 2h ইকুয়াল টু 4, তাহলে h ইকুয়াল টু 2 হবে না, কারণ এটাকে অর্ধেক করে নিতে হবে। সো h বের করার সময় অবশ্যই একটু সতর্ক থাকবে তোমরা। বা তোমরা এখানে একটু নোট ডাউন করে রাখতে পারো যে h বের করার সময় সতর্ক থাকতে হবে। ওকে, যেন তোমাদের পরবর্তীতে ভুল না হয় আর কি। অনেকে এক্স ওয়াই সহগ যেটা পাও সেটা কি এইচ ধরে ফেলো, যেটা অ্যাকচুয়ালি ভুল। আচ্ছা, এখন যদি আমরা পরাবৃত্তের ক্ষেত্রে আসি, পরাবৃত্তের ক্ষেত্রে যে শর্তটা ফিল আপ করতে হবে সেটা হচ্ছে এ বি মাইনাস এইচ স্কোয়ার ইকুয়াল টু 0। এবং এ বিটা কি? এক্স স্কোয়ার সহগ, ওয়াই স্কোয়ার সহগ, আর এইচটা কি? এক্স ওয়াই এর সহগ, এর অর্ধেক আর কি। আচ্ছা, তো আমরা যদি এখন প্রথম উদাহরণটার দিকে তাকাই, তাহলে আমরা একটা জিনিস দেখতে পারবো যে এখানে এর ভ্যালুটা কত। এর ভ্যালুটা কি? এক্স স্কোয়ার সহগ, এক্স স্কোয়ার সহগ কত? এখানে 1 না? সো আমরা চলো 1। তারপর ওয়াই স্কোয়ার সহগ কত? যেহেতু ওয়াই স্কোয়ার কোনো টার্মই নাই, সো ওয়াই স্কোয়ার সহগ বি ইকুয়াল টু 0। আর এইচ এর ভ্যালু কত? যেহেতু এক্স ওয়াই পদ কোনো পদই নাই, তার কি এইচ এর মানটাও 0 হবে। তাহলে আমরা এখন ফর্মুলাটা ফেলাই, এ বি মাইনাস এইচ স্কোয়ার ইকুয়াল টু 0, এর মান কত? 1, বির মান কত? 0, মাইনাস 0 ইকুয়াল টু 0 হয় না? সো এই শর্তটা কিন্তু ফিল আপ করে ফেলছে। তাহলে এটা একটা পরাবৃত্তের ইকুয়েশন হবে। ওকে। আর ওয়াই স্কোয়ার, এটার ক্ষেত্রে যদি আমরা তাকাই, ওয়াই স্কোয়ার কত? মানে বি এর ভ্যালু হচ্ছে 1, এখানে কি এক্স স্কোয়ার কোনো পদ আছে? নেই, তার মানে কি এ ইকুয়াল টু 0। আর এইচ কত? যেহেতু এক্স ওয়াই এর কোনো পদও নাই, তার মানে এইচ মানও 0। এখন তুমি যদি এটাকেও এ বি মাইনাস এইচ স্কোয়ার করো, দেখবে যে 0 আসতেছে। এবং তোমার যদি বলো যে ভাই এই ইকুয়েশনটা আসলে বা পরবর্তীটাকে যদি আমরা গ্রাফিক্যালি দেখতে চাই, আমরা এই প্রথমটাই লিখতেছি, এক্স স্কোয়ার মাইনাস 4y প্লাস 8x মাইনাস 12 ইকুয়াল টু 0, রাইট? এই যে দেখো একটা পরাবৃত্ত। সো আই গেস তোমরা এখন দেখতে পারতেছো যে পরাবৃত্তটা দেখতে কেমন।
দেখছো পরাবৃত্তের শেপটা কেমন? সো এটা কেমনে কি হয়েছে না হয়েছে এই ব্যাপারে আমরা ডিটেলস পরবর্তীতে জানবো আর কি। তো আমরা এখন চলো পরবর্তীতে শিফট করি, সেটা হচ্ছে যে উপবৃত্ত। এবং উপবৃত্তের ক্ষেত্রে শর্তটা কি? উপবৃত্তের ক্ষেত্রে শর্তটা হচ্ছে এ বি মাইনাস এইচ স্কোয়ার জিরোর চেয়ে বড় হতে হবে। চলো আমরা দেখি আসলে বড় আছে কিনা। এখানে দেখো এক্স স্কোয়ারের সহগ কত? 4, তার মানে কি এ ইকুয়াল টু 4। আর বি এর ভ্যালু কত? 9 স্কোয়ার সহগ কত? সরি, ওয়াই স্কোয়ার সহগ কত? 9। তাহলে কি বি এর ভ্যালুটা কত? 9। এখন বলো তো এইচ এর ভ্যালুটা কত? এখানে এইচ এর ভ্যালু তো নাই, মানে এক্স ওয়াই তো কোনো পদই নাই, তাহলে এইচ এর ভ্যালু কত? 0। ওকে, আচ্ছা তাহলে এখন এ বি মাইনাস এইচ স্কোয়ার এটা কত হচ্ছে? এর ভ্যালু 4, বি এর ভ্যালু 9 মাইনাস 0 স্কোয়ার, তাহলে কত হয়? 36। এটা একটা পজিটিভ ভ্যালু না ভাই? সেটা যেহেতু পজিটিভ ভ্যালু তার মানে এই ইকুয়েশনটা একটা উপবৃত্ত। এবং এটাই বোঝানো হয়েছে যে এ বি মাইনাস এইচ স্কোয়ার যদি পজিটিভ হয় তাহলে সেটা উপবৃত্ত হবে। এবং আমরা যদি অধিবৃত্তের ক্ষেত্রে আসি তাহলে কি হচ্ছে? এ বি মাইনাস এইচ স্কোয়ার ইজ লেস দেন জিরো, অর্থাৎ এ বি মাইনাস এইচ স্কোয়ার ভ্যালুটাকে অবশ্যই নেগেটিভ হতে হবে। যেমন ধরো আমরা এটা সেটা যদি চিন্তা করে দেখি, এখানে এক্স স্কোয়ার সহগ কত? 1, তার মানে কি এ ইকুয়াল টু 1 দেওয়া আছে। আর বি এর ভ্যালুটা কত আছে? বি এর যেহেতু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -4, সো আমাকে এটা অবশ্যই -4 লিখতে হবে যেহেতু ওয়াই স্কোয়ার সহগটা হচ্ছে -4। আর এখানে এক্স ওয়াই যেহেতু পদ নেই তাহলে এইচ এর মানটা 0। এবং তুমি যদি এখন এই সূত্রটা দাও এ বি মাইনাস এইচ স্কোয়ার ইকুয়াল টু কত আসে দেখো? 1 ইন্টু -4 মাইনাস 0 স্কোয়ার ইকুয়াল টু -4। তার মানে কি আমরা একটা নেগেটিভ ভ্যালু পাচ্ছি। আর নেগেটিভ ভ্যালু পাওয়া মানে হচ্ছে এই যে ইকুয়েশনটা দেখছো এটা একটা অধিবৃত্তের ইকুয়েশন। আশা করি তোমরা একটা হালকা ধারণা পেয়েছো যে কিভাবে আসলে এই শর্তগুলো অ্যাপ্লাই করে জিনিসগুলোকে খুব ইজিলি বের করা যেতে পারে। এবং তোমাদেরকে যদি একদম সহজভাবে বলি, বৃত্তটা যেহেতু এমনিতেই বোঝা যায় এটা খুব একটা সমস্যা না। আর পরাবৃত্তের ক্ষেত্রে কি এবি মাইনাস এইচ স্কোয়ারটা 0 হইতে হবে, উপবৃত্তের ক্ষেত্রে পজিটিভ হইতে হবে, আর অধিবৃত্তের ক্ষেত্রে নেগেটিভ হইতে হবে। জাস্ট এই ছোট্ট একটা জিনিস মাথায় রাখলেই তোমরা ইনশাল্লাহ পারবা। তোমাদেরকে হয়তো বা এরকম একটা ইকুয়েশন দিয়ে দিবে, ইকুয়েশন দিয়ে বলবে যে হচ্ছে তোমরা এটা দেখাও যে এটা পরাবৃত্ত, এটা উপবৃত্ত নাকি অধিবৃত্ত। এটা তোমাদের এমসিকিউতে আসতে পারে। ওকে, আচ্ছা তো চলো আমরা একটু প্র্যাকটিস করি এখন। যেহেতু তোমাদেরকে দিলাম, তোমরা আমাকে একটা জিনিস বলো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0 এইটা কিসের সমীকরণ? হুম, তো তোমরা একটু পজ করতে পারো ভিডিওটা পজ করে চিন্তা করতে পারো এন্ড চিন্তা করে বলতে পারো যে আসলে এটা কিসের সমীকরণ। আচ্ছা, তোমরা বেশিরভাগ মানুষ হয়তোবা বলতেছো যে ভাই এটা হচ্ছে অধিবৃত্তের সমীকরণ, অধিবৃত্তের সমীকরণ, রাইট? তোমরা তো এটাই বলছো। আচ্ছা চলো আমরা এটা একটু ভালোভাবে দেখে আসি গ্রাফে। চলো আমরা ডেসমোসে দেখে আসি জিনিসটা কেমন হয়। সো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। ওকে, নাইস। এই দেখো তোমরা কি দেখতে পাচ্ছ? তুমি যদি এই গ্রাফটাকে চিন্তা করো, ভাই এটা একটা মানে সরলরেখা না? মানে এটা একটা রেখা, এটা একটা রেখা না? মানে দুইটা সরলরেখা দেখা যাচ্ছে না এই ফিগার থেকে? আশা করি বুঝতে পারছো। আসলে এটা আসলে কখনোই অধিবৃত্তের সমীকরণ না। এটা কি? এটা হচ্ছে যুগল রেখার সমীকরণ। এখন তোমরা বলতে পারো ভাই এটা আবার কই থেকে আসলো, এই জিনিস কই থেকে আসলো? হ্যাঁ, তো এখানে ভয় পাওয়ার কিছু নাই। এখানে এটা আরেকটা টার্ম যেটা আসলে তোমাদের বইতে নাই, বাট এটা মাঝে মাঝে আসে। মাঝে মাঝে অপশনটা আসে এরকম যে পরীক্ষা এটা দিয়ে বলে যে নিচের কোনটা লেখো। তো সেখানে অপশন থাকে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, আর লাস্টে একটা অপশন থাকে যে কোনোটাই না। সো অ্যান্সারটা হবে কোনোটাই না, বা যুগল রেখা থাকলে যুগল রেখা। এখন কথা হচ্ছে যে ভাই যুগল রেখার ইকুয়েশন বের করতে গেলে আবার একটু প্যারা আছে। হ্যাঁ, ওইটার শর্তটা একটু ডিফিকাল্ট। সো আমার কাছে মনে হয় যে ওইটা জানার দরকার নাই। তার আগে আমি যদি তোমাদেরকে বলি যুগল রেখার মানে সংজ্ঞাটা কি, হ্যাঁ, হোয়াট ইজ যুগল রেখা বলতে পারো আর কি। তো এটা সংজ্ঞাটা এরকম যে কোনো দ্বিঘাত সমীকরণকে, যদি কোনো একটা দ্বিঘাত অর্থাৎ যেটার পাওয়ার 2 হবে সেটাকে দ্বিঘাত সমীকরণ বলে। এটা হয়তো তোমার বউ বলতে অনেক ভালো শিখছো। তো কোনো দ্বিঘাত সমীকরণকে যদি দুটি সরলরেখার সমীকরণ আকারে লেখা যায় তাহলেই তাই যুগল রেখার সমীকরণ। তো তোমরা হয়তো দেখতে পাচ্ছ এই ইকুয়েশনটাকে আমরা কিন্তু দুইটা আলাদা আলাদা, মানে এটা যদি গ্রাফিক্যালি আমি তোমাদেরকে তখন দেখাইছি যদিও, তোমরা হয়তো দেখছো, দেখবা যে এই জিনিসগুলো কিন্তু এরকম ছিল, এটা একটা, এটা একটা, এরকম একটা চিত্র তোমরা আসলে দেখতে পারছো। তো এটা আসলে কখনোই মানে অতিবৃত্ত না, এটা হচ্ছে একটা যুগল রেখা। অর্থাৎ এই একটা ইকুয়েশন দিয়ে আমি এরকম দুইটা সরল রেখা পেয়েছি। ওকে, এগুলাকে বলা হয় যুগল রেখা। এখন কথা হলো ভাই যুগল রেখাগুলো আমি কেমনে বুঝবো কোনটা? কারণ এই শর্ত তো অধিবৃত্তেরটা মানতেছে, বাট হয়ে যাচ্ছে যুগল রেখা কেন? কারণ হ্যাঁ, তো অধিবৃত্তের ক্ষেত্রে সব সময় কিছু না কিছু একটা কনস্ট্যান্ট থাকবেই। কনস্ট্যান্ট একটা না একটা থাকবেই, এটা ছিল মাস্ট অধিবৃত্তের ক্ষেত্রে, যেটা যুগলের ক্ষেত্রে হয় না। বা আমি যদি আরেকটু সহজভাবে বলি, তুমি যদি এই যে ইকুয়েশনটা আছে, বা আমি যদি তোমাদেরকে ওই ইকুয়েশনটা আবার একটু লিখি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0, তুমি চিন্তা করো এই ইকুয়েশনটাকে আমরা এইভাবে লিখতে পারি না, এক্স প্লাস ওয়াই মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। এই দেখো তুমি কিন্তু
এই যে একটা দ্বিঘাত সমীকরণকে দুইটা আলাদা আলাদা সমীকরণে ভেঙে ফেলতে পারছো। আমি এটা কিরকম দুইটা সমীকরণে ভেঙে ফেলতে পারছি না, এই জন্যই আসলে দিন শেষে এটা হচ্ছে গিয়ে একটা যুগল রেখা সমীকরণ। এখান থেকে আমরা একটা মানে স্ট্রেট লাইন পাই, এখান থেকে আমরা আরেকটা স্ট্রেট লাইন পাই। আচ্ছা, তোমরা যারা ম্যাথ ফার্স্ট পেপারের সরলরেখা চ্যাপ্টারটা খুব ভালো মতো পড়েছো এবং সবকিছু মোটামুটি পারো, সূত্রগুলো মনে আছে, বুঝেছো, তারা চাইলে এই পার্টটা বাদ দিতে পারো। যেহেতু আমি তোমাদেরকে প্রথমেই বলেছি যে আমি কোনিক্স এমন ভাবে পড়াবো যেন কোনো কিছু না জানলেও তুমি এই চ্যাপ্টারটা A to Z ভালোভাবে ফিল করতে পারো। এবং এর জন্য সরলরেখার যতটুকু কনসেপ্ট দরকার, যতটুকু জিনিস বোঝা দরকার, ততটুকু জিনিস যখন বোঝা দরকার হবে তখনই আমি তোমাদেরকে আগে অতটুকু জিনিস বুঝিয়ে নিব, এরপর কোনিক্সের পার্টে চলে যাব। এখন এই সামনে আগাতে গেলে বা আমাদের পরবর্তীতে নেক্সট পার্টটুকু পড়তে গেলে আমাদের সরলরেখার যতটুকু কনসেপ্ট দরকার বা জানা দরকার ততটুকু চলো আমরা এখন শিখে নেই। প্রথমত একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে যে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণটা বের করতে হবে। ওকে, এখন কথা হচ্ছে যে ভাই এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা বলতে কি? সাপোজ এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস। এখন এই যে যে রেখাগুলো যে এরকম টাইপের, মানে এই যে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা, বুঝতে পারছো আই গেস তোমরা, যেগুলো এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা হবে, এই সরলরেখাগুলোর আসলে সমীকরণটা কি হবে? এটা সমীকরণটা হবে এরকম, সেটা হচ্ছে y ইকুয়াল টু বি। এখন কথা হচ্ছে ভাই y কি b কি, তাই না? আচ্ছা, চিন্তা করার কারণ নাই, আমি তোমাদেরকে উদাহরণ সহ দেখাচ্ছি একটু। আচ্ছা, ধরো এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস। এখন তুমি যে সরলরেখার সমীকরণ বের করতে যাচ্ছ সেটা হচ্ছে যে এরকম, মানে এই যে এই সরলরেখার সমীকরণটা তুমি বের করতে যাচ্ছ। ওকে, এখন এইটা এক্স অক্ষ থেকে কতটুকু দূরত্বে আছে এটা কি তুমি জানো? তোমাকে জানতে হবে। এইটা এখান থেকে এটুকু দূরত্ব করতে হবে, তোমাকে বের করতে হবে এখান থেকে এতটুকু দূরত্ব। এখানে যদি বি হয় তখন এই যে সরলরেখাটা দেখতে পাচ্ছ এই সরলরেখার সমীকরণ হবে y ইকুয়াল টু বি। সাপোজ তোমাকে একটু ভালোভাবে দেখাই, তাহলে এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস। সাপোজ এটা হচ্ছে 1 2 3 1 2। সাপোজ এই যে 3 বরাবর এই রেখাটা চলে গেছে, তাহলে এই রেখার সমীকরণ কি হবে? যেহেতু যেহেতু এই রেখাটা এখান থেকে অর্থাৎ এক্স অক্ষ থেকে কতটুকু দূরত্বে আছে? 3 একক দূরে আছে না? তাহলে এই রেখার সমীকরণ হবে y ইকুয়াল টু 3। আচ্ছা, তাহলে তুমি আমাকে একটা জিনিস বলো তো ভাই, যে এই যে এক্স এক্সিস যেটা তোমরা দেখতে পাচ্ছ, এক্স এক্সিস যেটা আর কি, অর্থাৎ এই যে এটা, এইটার সমীকরণটা কি হবে? বা আমি যদি বলি এক্স অক্ষের সমীকরণটা কি হবে, তাহলে এক্স অক্ষের সমীকরণটা এরকম হবে না, যে এক্স এক্সিসের যে রেখাটা, সাপোজ তুমি এখানে একটা রেখা চিন্তা করো, এখানে একটা রেখা আছে, তাহলে ওই রেখাটা এক্স এক্সিস থেকে কতটুকু দূরত্বে আছে ভাই? 0 দূরত্বে আছে। তাহলে এটা সমীকরণটা কি হবে? এক্স অক্ষের সমীকরণ হবে y ইকুয়াল টু 0। আর রেখাটা যদি একটু উপরে হইতো, মানে এক্স অক্ষের থেকে একটু উপরে হইতো, তাহলে কতটুকু উপরে আছে সেই ভ্যালুটাই এখানে বসাই দিতাম আমরা, y ইকুয়াল টু অত হইতো। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আসে আমরা শিখি y অক্ষের সমান্তরাল সরলরেখা কি হবে। সেটার অ্যান্সার হচ্ছে x ইকুয়াল টু a। এখন এই জিনিসটা কি সেটা আমরা একটু চলো বুঝি। যেহেতু এটা বুঝেছো, এটা খুব ইজিলি বুঝে যাবে। আচ্ছা, এখন y অক্ষের সমান্তরাল সরলরেখা কি? সাপোজ যেরকম যে সরলরেখাগুলো আছে, যেটা y অক্ষের একদম সমান্তরাল, যেহেতু এটা y অক্ষ, y অক্ষের পাশাপাশি যে সমান্তরাল সরলরেখাগুলো থাকবে সেগুলোর কথা বোঝানো হয়েছে। এখন যদি এরকম হয়ে থাকে, যেটা x এক্সিস এটা y এক্সিস, এবং y অক্ষের সমান্তরাল সরলরেখা এমন একটা জায়গায় যেখান থেকে এই যে y এক্সিসটা দেখছো, y এক্সিস থেকে এটার দূরত্ব হচ্ছে a একক দূরে, তাহলে এই সরলরেখাটার সমীকরণ হবে x ইকুয়াল টু a। বুঝতে পারছো? এবং আমি যদি তোমাদেরকে একটু ভালোভাবে দেখাই, সাপোজ 1 2 এন্ড এই যে 2 একক দূরে, 2 একক দূরে যে রেখাটা আছে, অর্থাৎ এখান থেকে এইটুকু দূরত্ব কত? 2। তাহলে এই রেখার সমীকরণ কি হবে? x ইকুয়াল টু 2। ওকে, এখন তাহলে তোমরা একটু বলো তো আমাকে, যে y এক্সিস যেটা দেখছো, এই y এক্সিস মানে y এক্সিস এর সমীকরণটা কি হবে? অর্থাৎ y অক্ষের সমীকরণ, সোজা হিসাব না ভাই, y অক্ষের সমীকরণ কি? y অক্ষর উপর যে রেখাটা আছে সেটা y অক্ষ থেকে কতটুকু দূরত্বে আছে? 0 দূরত্বে আছে, তাহলে কি x ইকুয়াল টু 0। এই যে শেষ, খুব ইজি। আশা করি তোমরা ধরতে পারছো, তাই না? খুবই মজার জিনিস, সোজা জিনিস নাকি জানি না, বাট মজার জিনিস। আচ্ছা, এখন আমরা একটা জিনিস শিখবো, যে বিন্দু থেকে বিন্দু দূরত্ব। সাপোজ এটা একটা স্থানাঙ্ক, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, এখানে 1 2 3 4 1 2 3 4, এবং আমি এখান থেকে 3 ঘর উপরে গেলাম, এখান থেকে 4 ঘর উপরে আসলাম। ওকে, আবার এখানে 4 ঘর আগে আসলাম, এখানে 2 ঘর আসলাম। আচ্ছা, জিনিসটা একটু কঠিন হয়ে যাবে, এইভাবে ফিল করতে পারবো না। আচ্ছা, আমি একটু অন্যভাবে দেখাই। ধরো এই 1 1 এ একটা বিন্দু আছে, আর 4 1 এ আরেকটা বিন্দু আছে, মানে এই বিন্দুর স্থানাঙ্ক ভুজার কোটি কত? 1 4, আর এটা কত? 4 1। আচ্ছা, তাহলে
একটা জিনিস দেখো তো যে এইখান থেকে এইটার দূরত্ব কিরকম, এটাকে যদি আমি এ বলি, এটাকে যদি বি পয়েন্ট বলি, এ থেকে বি পয়েন্টের দূরত্ব কত তোমরা ইজিলি এখানে দেখে বলতে পারছো যে এখানে কত, 1 ঘর গেছে, 2 ঘর গেছে, 3 ঘর, অর্থাৎ এটার দূরত্ব হচ্ছে 3 একক। বাট এটা একটা সূত্র দিয়েও বের করা যায়। ওকে, সূত্রটা এরকম, যদি সাপোজ যে কোনো জায়গায়, কারণ এটা তো খুব ইজিলি বের করতে বলছো, পারছো, বাট যদি কখনো এরকম হতো 1 2 3 1 2 3, তোমার এখানে আছে 1 1 আছে একটা, আরেকটা ছিল 3,2 তে আছে, অর্থাৎ 3,2 তে আছে। তাহলে তুমি কি এটা চোখে দেখে বলতে পারবা যে এটার মধ্যবর্তী ডিসটেন্সটা কত, বা এখানে এ বি ডিসটেন্সটা কত? বলতে পারবা না। এই জন্য একটা সূত্র আছে, সেটা হচ্ছে ধরলাম এটা যদি এ হয় এবং এটাকে যদি x1, y1 হয়, এবং আরেকটা যে বিন্দু যদি হয় বি বিন্দু, যেটা হচ্ছে স্থানাঙ্ক x2, y2, হ্যাঁ, তাহলে এখন কথা হচ্ছে এই যে এ আর বি এর মধ্যে যে দূরত্ব, এই দূরত্বটা কত, অর্থাৎ এ বি এর দূরত্বটা কত হবে? এ বি এর দূরত্বটা হবে, সূত্রটা এমন, ফার্স্ট হচ্ছে একটা রুট দিয়ে নিবা। রুটের ভিতরে হবে কি, এই যে এইটার যে প্রথম, মানে এই বিন্দুর যে ভুজটা আছে আর এই বিন্দুর যে ভুজটা আছে তাদের ডিফারেন্সের বর্গ করতে হবে, অর্থাৎ x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। এখন তুমি কিন্তু চাইলে উল্টাটাও লিখতে পারো, যেহেতু এটা রুটের ভিতরে আছে, সো তুমি যদি এটা উল্টাও লিখতে কোনো সমস্যা যায় আসতো না, মানে x2 মাইনাস x1 হোল স্কোয়ার, বা তুমি মানে যা মন চাই লেখো, সমস্যা নাই। হুম, কারণ দিন শেষে আসলে ভিতরে প্লাস মাইনাস যেটাই আসুক না কেন খুব একটা ম্যাটার করবে না। এটার মানে বোঝাচ্ছে এরকম যে এ থেকে বি এর মধ্যবর্তী দূরত্বটা কেমনে বের করতে হবে, এর যে ভুজটা আছে আর বির যে ভুজটা আছে, অর্থাৎ ফার্স্টের যে পার্টটা, এক্স এর যে ভ্যালুটা, এই ভ্যালুগুলোর ডিফারেন্স বের করে তাকে স্কোয়ার করতে হবে। দেন ওয়াই এর ক্ষেত্রেও সেম কাজটা করতে হবে, দেন এদেরকে যোগ করে রুটের ভিতরে ফেলাইতে হবে, তাহলে যে ভ্যালুটা আসবে এটাই হবে আমার এ বি এর মধ্যবর্তী দূরত্ব। আশা করি তোমরা খুব ভালো মতো বুঝতে পারছো। আচ্ছা, তোমাদের কিন্তু একটা উদাহরণ দিয়ে দেখাই। ধরো এ হচ্ছে একটা পয়েন্ট, সেটা হচ্ছে 5,3, এন্ড বি হচ্ছে একটা পয়েন্ট, সেটা হচ্ছে 7,1। ওকে, তাহলে এখন এ বি এর মধ্যবর্তী দূরত্বটা কত হবে? এ বি এর মধ্যবর্তী দূরত্ব হবে রুট ওভার, দেখো 5 মাইনাস 7 হোল স্কোয়ার প্লাস 3 মাইনাস 1 হোল স্কোয়ার। এটা ক্যালকুলেট করো, যেটা অ্যান্সার আসবে ওইটাই হলো অ্যান্সার। ওকে, এখন আসি হচ্ছে বিন্দু থেকে রেখার দূরত্ব। আচ্ছা, সাপোজ এই যে একটা রেখা আছে, এই রেখার একটা ইকুয়েশন আছে, তোমরা হয়তোবা সবাই জানো যে রেখার ইকুয়েশনটা কেমন। রেখার ইকুয়েশন এরকম না ভাই, এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। এটা কি একটা সরলরেখার ইকুয়েশন না? আশা করি তোমরা এতটুকু বুঝো। এবং এখান থেকে একটা নির্দিষ্ট দূরে একটা বিন্দু আছে, যেটা হচ্ছে x1, y1, বা এটাকে এ বিন্দু দেই। এখন এই এ বিন্দু থেকে যদি আমি সরাসরি এই রেখার উপর একটা লম্ব রেখা ড্র করি, তাহলে এটাকে যদি আমি বি পয়েন্ট দিই, তাহলে আমার কথা হচ্ছে এই যে যে দূরত্বটা, এ বির দূরত্বটা, এই দূরত্বটা কত হবে এবং এটা আমি কিভাবে বের করব? এটার জন্য একটা সুন্দর সূত্র আছে। সূত্রটা এরকম যে, ধরো যে কোনো একটা রেখা, সাপোজ এই যে এরকম একটা রেখা, যেমন এই রেখার ভ্যালুটা যদি হয় এরকম যে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। তোমাদের যদি বুঝতে সমস্যা হয় সমস্যা নেই, আমি উদাহরণ দিয়ে একদম ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো। আর এখান থেকে যদি একটা নির্দিষ্ট দূরত্বে একটা বিন্দু থাকে, এই বিন্দু যেটা ভ্যালুটা হচ্ছে x1, ভুজ হচ্ছে x1 আর কোটি হচ্ছে y1। এখন এখান থেকে এইটার মধ্যবর্তী যে দূরত্বটা হবে, এই দূরত্বটা কেমনে বের করবো? এই দূরত্বটা বের করার ক্ষেত্রে, অর্থাৎ এটাকে যদি আমি বি পয়েন্ট দিই, তাহলে এ বি এর দূরত্ব হবে, এ বি এর দূরত্ব ইকুয়াল টু, ফার্স্টে একটা মডুলাস চিহ্ন দিবা, কারণ ভিতরে প্লাস মাইনাস অনেক কিছু আসতে পারে, কিন্তু যেহেতু আমরা দূরত্ব নিয়ে কাজ করছি আর দূরত্ব সব সময় ধনাত্মক হবে, এই জন্য আমরা সব সময় মডুলাসের নিয়ে কাজ করব, কারণ ভিতরে পজিটিভ আসতে পারে, নেগেটিভ আসতে পারে। বুঝছো? আচ্ছা, চলো তাহলে আমরা এখন দেখি সূত্রটা কি। সূত্রটা হচ্ছে, এই যে তুমি রেখার যে ইকুয়েশনটা দেখছো, ফার্স্টে তুমি একটা সোজা কাজ করবা, রেখার যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনটাতে এক্স এর জায়গায় এক্স ওয়ান এর মান বসাবা, ওয়াই এর জায়গায় ওয়াই এর মান বসাবা, আর কিচ্ছু করতে হবে না। তাহলে ফার্স্টে এ যা থাকবে তাই, এক্স এর জায়গায় এক্স ওয়ান প্লাস বি, ওয়াই এর জায়গায় ওয়াই ওয়ান প্লাস সি, জাস্ট এতটুকুই। আর নিচে রুট ওভারের ভিতরে জাস্ট এক্স এর যে সহগটা আছে তার স্কোয়ার প্লাস ওয়াই এর যে সহগটা আছে তার স্কোয়ার, এন্ড এটাই হলো সূত্র। আচ্ছা, তোমরা বলতে পারো ভাই এখনো বুঝতে পারি নাই বা ফিল করতে পারি নাই, চলো আমরা একটা উদাহরণ দিয়ে দেখি। ধরলাম এক্স অক্ষ ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এবং আমার হচ্ছে 1 2 3 4, 1 2 3, 1 2 3, 1 2 3, অর্থাৎ আমার এখানে একটা পয়েন্ট আছে, পয়েন্ট হচ্ছে যে এরকম একটা পয়েন্ট, এই পয়েন্টের স্থানাঙ্ক কত 1,3, রাইট? আর আমার আরেকটা রেখা আছে যেটা হচ্ছে যে এরকম। এখন তোমরা আগে আমাকে এইটা বলো ভাই, যে এই রেখার সমীকরণটা কি, একটু আগে তোমাদেরকে আমি শিখালাম, এটা কার সমীকরণ, এটা কারই? দেখো এটা ওয়াই অক্ষ থেকে, মানে ওয়াই অক্ষের সমান্তরাল না, যেহেতু ওয়াই অক্ষের সমান্তরাল ইজিলি দেখা যাচ্ছে, তো এটা ওয়াই অক্ষের সমান্তরাল। ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা কি বলছিলাম আমি? এক্স ইকুয়াল টু এ, মানে
এক্স ইকুয়াল টু সামথিং যেটা কিনা ওয়াই অক্ষ থেকে দূরে আছে। এখন তুমি বলতো যে এই যে রেখাটা তোমরা দেখতে পাচ্ছ, এই রেখাটা এই রেখা থেকে কতটুকু দূরত্ব আছে? 4 একক দূরত্ব আছে না ভাই? 4 একক। তাহলে এটা সমীকরণটা কি হবে? এক্স ইকুয়াল টু 4। আচ্ছা, এন্ড এই সূত্রতে একটা জিনিস খেয়াল করছো যে আমি কিভাবে লিখছিলাম যে ডান সাইডে 0 রেখে বাম সাইডে সবকিছু নিয়ে আসছিলাম। সো আমরা এখন এটাকে একটা কাজ করি, বাম সাইডে নিয়ে আসি। তাহলে x - 4 ইকুয়াল টু 0। তার মানে কি আমি এই যে রেখাটার সমীকরণ পেয়ে গেছি x - 4 ইকুয়াল টু 0। এন্ড আমার কাজ হচ্ছে এই যে পয়েন্টটা আছে এ পয়েন্ট যদি আমি বলি, তাহলে এই পয়েন্ট থেকে এই রেখার যে মধ্যবর্তী দূরত্বটা, এই দূরত্বটা কত? এখন এ পয়েন্টটা কত? 1,3 1,3। এখান থেকে এই রেখার উপর যে দূরত্বটা, এই দূরত্বটা বের করে আমাদের চ্যালেঞ্জ। ওকে ফাইন, চলো আমরা দূরত্বটা বের করি। দূরত্ব ইকুয়াল টু কত হবে বলো? দূরত্বটা হবে, ফার্স্টে একটা মডুলাস চিহ্ন দিব, একটা লম্বা দাগ দিব, এরপরে এই যে ইকুয়েশনটা দেখছো এই ইকুয়েশনে এক্স এর সহগ কত? 1। তাহলে 1 দিলাম। আর এক্স এর জায়গায় কি বসাবো? এই যে পয়েন্টটা, এই পয়েন্টের এক্স এর যে ভ্যালুটা, মানে মানে x1 এর যে ভ্যালুটা ছিল বা প্রথম যে ভুজটা আছে এটা, এখানে কত? 1। তাহলে 1 মাইনাস 4। ওকে। আচ্ছা, নিচে কি রুট ওভার, যেহেতু ওয়াই এর কিছু নাই সো আমি এখানে 3 আর বসানোর দরকার হচ্ছে না। যদি এখানে ওয়াই এর কিছু থাকতো, আচ্ছা আমরা এটাও একটু পরে দেখবো, হ্যাঁ, যেন তোমরা আরেকটু ভালো মতো বুঝতে পারো। আপাতত এটা আমরা করে নিই। এখন এক্স এর সহগ কত? 1। তাহলে 1 স্কয়ার। আর ওয়াই এর সহগ কত? যেহেতু ওয়াই নাই তার মানে কি আমরা ধরে নিতে পারি ওয়াই এর সহগ 0। ওকে। তাহলে এটাকে অ্যান্সার করলে যা আসবে সেটাই হবে আমার অ্যান্সার। তো একটা জিনিস চিন্তা করো, আচ্ছা আমি এটা করে দিই, কারণ ভিতরে হচ্ছে কত আসে? 1 - 4, নিচে আসে রুট ওভার 1। তাহলে কি -3/1। অ্যাকচুয়ালি এই যে দেখো একটা নেগেটিভ মান চলে আসছে, যেহেতু আমাদের দূরত্ব এটা নেগেটিভ হতে পারে না, সো আমরা এটাকে 3 দিয়ে অ্যান্সার লিখবো। আচ্ছা চলো এবার আরেকটু কমপ্লেক্স জিনিস দেখি যেন তোমাদের বুঝতে আরেকটু সুবিধা হয়। সাপোজ আমাদেরকে বলে দিচ্ছে যে একটা রেখা আছে, যে রেখাটা কত? 3x প্লাস 2y মাইনাস 12 ইকুয়াল টু 0। এটা একটা রেখা, আরেকটা পয়েন্ট দিয়ে দিচ্ছে, যেটা হচ্ছে এ পয়েন্ট। এ পয়েন্টটা কত? 4,6। এখন এই রেখা থেকে, এই পয়েন্ট থেকে এই রেখার মধ্যবর্তী দূরত্বটা কত সেটা বের করতে বলছে। আচ্ছা চলো চিন্তা করি, সাপোজ এই রেখাটাকে আমি যদি ফিগারে ড্র করি, রেখাটা এরকম হবে ধরে নিলাম, হ্যাঁ। এন্ড এ পয়েন্টটা ধরলাম এই যে এইটাই। তাহলে এখান থেকে যে এই যে দূরত্বটা, এই দূরত্বটাই আমাকে বের করার চ্যালেঞ্জ দিচ্ছে। বা আমি যদি এটাকে বি পয়েন্ট ধরি, তাহলে আসলে আমার এ বি এর দূরত্বটা কি হবে? এ বি এর দূরত্ব। ওকে। আচ্ছা এখন তোমরা বলতে পারো যে ভাই আপনি এই যে মানে ইকুয়েশনটা আছে, ইকুয়েশনটা থেকে কেমনে বুঝছেন যে রেখাটা এরকম হবে? ভাই এটা আসলে থার্ড চ্যাপ্টারে যারা পড়ে আসছো তারা আরো ভালোভাবে ফিল করতে পারবে যে আসলে ফিগার কেমন ড্র করতে হয়, যেহেতু এই চ্যাপ্টারে এতটুকু লাগবে না তোমার, যে আসলে এইখান থেকে এটা ড্র করা কিভাবে ড্র করে, কারণ এটা তোমার মেইন কাজ না এখানে। সেজন্য এখানে আর এটা বিস্তারিত দেখাচ্ছি না, আপাতত মেইন যেটুকু বোঝা দরকার ততটুকুই দেখাচ্ছি। বাকিটা হয়তো বা কখনো সরলরেখার ক্লাস নিলে সেখানে একদম ডিটেলসে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। আচ্ছা এখন এই বিয়ের দূরত্ব যদি বের করি, ফার্স্টে হচ্ছে আমি একটা মডুলাস চিহ্ন নেই, দেন একটা দাগ দেই, দেন একটা চিন্তা করি এখানে কি এক্স এর সহগ কত? 3। তাহলে 3 লিখবো। দেন এক্স এর জায়গায় কি লিখবো? যে প্রথম মানে যে বিন্দুটা থেকে দূরত্ব বের করছি সেই বিন্দুর যে ভুজের মান সেটা 4। তারপর কি প্লাস প্লাস 2 লিখবো, যেহেতু ওয়াই এর সহগ 2। তারপর ওয়াই এর জায়গায় কি লিখবো? 6 লিখবো। তারপর -12। আর নিচে কি লিখবো? এক্স এর যে সহগ আছে 3 তার স্কয়ার, আর ওয়াই এর যে সি আছে সেটা হচ্ছে স্কয়ার। এন্ড এটা ক্যালকুলেট করলে দেখবো যে অ্যান্সারটা আসে কিরকম? 12। ক্যালকুলেটর চাপ দিয়ে দেখো, 12 13। আমি একটা ওটা চাপলাম না ভাই, অলরেডি অ্যান্সার বাইর করা আছে, সেটা হচ্ছে 3.328। ওকে। এটি হচ্ছে এটার দূরত্ব। আশা করি তোমরা বুঝতে পারছো। এন্ড সরলরেখার এতটুকু জানলেই তোমাদের হয়ে যাবে। আচ্ছা এখন আমরা পরাবৃত্তে চলে যাব, এবং আমাদের এখনকার টপিক হচ্ছে পরাবৃত্ত, যেটা হচ্ছে 6.1 এর আলোচ্য বিষয়। ওকে। এখন পরাবৃত্ত জিনিসটা কি, এই ফিগারটা কেমন? পরাবৃত্ত প্রথমত একটা বক্ররেখা, কিন্তু এই বক্ররেখাটা আসলে কিভাবে তৈরি হয়, কি হয় না হয়, এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করব। ওকে। ধরো এটা একটা এক্স এক্সিস, এটা হচ্ছে, ধরো এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস, এবং এই এক্স এক্সিস গুলা থেকে আমি যদি এটাকে এই যে এই পয়েন্টটাকে 0,0 বিন্দু বা মূল বিন্দু হিসেবে গণ্য করি, তাহলে এখান থেকে একটা সার্টেন অ্যামাউন্ট দূরে একটা বিন্দু আছে যেটা হচ্ছে এস। ওকে। এখন এই বিন্দুটাকে, যে দূরত্ব আছে সেই দূরত্বটাকে আমি এ দিয়ে ডিফাইন করলাম। আচ্ছা, এবং এখান থেকে ঠিক এ দূরত্বে আরেকটা রেখাও আছে। বুঝো আমার কথাটা, যে মূল বিন্দু থেকে একটা সার্টেন অ্যামাউন্ট দূরে একটা বিন্দু আছে এবং তার অপোজিট সাইডে একটা রেখা আছে এবং দূরত্বটা সেম। মানে তুমি যদি ডিসটেন্সের কথা চিন্তা করো, এই যে এখান থেকে এইটুকু ডিসটেন্স যা, এইখান থেকে এইটুকু ডিসটেন্স সেম। এখন তোমাকে এমন একটা ফিগার ড্র করতে হবে যেটা কিনা এইখান, এই যে যেটা কিনা এই বিন্দু দিয়ে যাবে, এবং প্রত্যেক যে দিক দিয়ে যাবে কিনা ওখান থেকে যদি তুমি এস পর্যন্ত দূরত্ব মাপো, আর ওখান থেকে তুমি যদি যে এই রেখার উপর দূরত্ব মাপো, দেখবা যে দূরত্বটা সবসময় সেম আসতেছে। এখন এই চিন্তা করেই তোমাকে একটা দূরত্ব মাপতে হবে বা একটা ফিগার ড্র করতে হবে, এন্ড দিন শেষে ওই ফিগারটাই হয়ে যাবে পরাবৃত্ত। কিভাবে চলো চিন্তা করি, ধরো এখান থেকে এখানে
যেমন আমি যদি করে রাখি এখান থেকে এখানে যে দূরত্ব আছে এটি ধরলাম ফার্স্ট পয়েন্ট আমার, দেন আমি একটু উপরে উঠলাম, দেন মেপে দেখলাম যে এখান থেকে এইটুকু দূরত্ব আর এখান থেকে এইটুকু দূরত্ব সেম। আমার ফিগারটা হয়তো অ্যাকুরেট না, বাট কাছাকাছি হবে আর কি। বা এরকম যদি চিন্তা করো, দেন এখান থেকে এটার যে দূরত্ব এখান থেকে এটার দূরত্ব সেম হবে হবে আর কি। হ্যাঁ, আমার ফিগার দেখে হয়তো মনে হতে না পারে, না ভাই এটা একটু বড় ছোট মনে হচ্ছে আর কি, বাট অ্যাকচুয়ালি এরকমই হবে। এবং এভাবে যদি আমি যেতে থাকি তাহলে একটা সময় পরে গিয়ে এমন একটা ফিগার তৈরি হয়ে যাবে এরকম, যেখানে প্রত্যেকটা বিন্দু, তুমি যদি এখানে একটা বিন্দু চিন্তা করো, হুম, এখানে একটা বিন্দু চিন্তা করো, তাহলে এখান থেকে যতটুকু ডিস্টেন্স পাবা এখান থেকে ঠিক ততটুকুই ডিস্টেন্স পাবা, মানে এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্সটা সেম হবে। বা তুমি যদি এখান থেকে চিন্তা করো তাহলে তুমি এই এস বিন্দু থেকে এইটুকুর যে দূরত্ব থাকবে, তোমাকে যদি এটাকে এক্সটেন্ড করি তাহলে এখান থেকে এইটার যে লম্ব দূরত্ব এই দূরত্ব আর এই দূরত্ব অবশ্যই সেম হবে, মানে প্রত্যেকটা বিন্দুর ক্ষেত্রে। যেমন তুমি যদি এখানে চিন্তা করো তাহলে এই দূরত্ব যা হবে এই দূরত্ব তাই হবে। এবং এইভাবেই করে তুমি যেই সঞ্চারপথটা পাচ্ছ বা যে বক্ররেখাটা পাচ্ছ এটাকেই পরাবৃত্ত বলে। তাহলে একটা জিনিস আমরা এখান থেকে শিওর হতে পারলাম না, সেটা কি যে এই পরাবৃত্তের উপর বা এই রেখার উপর যে কোনো একটা বিন্দু, সেটাকে যদি আমি পি বলি, হ্যাঁ, তাহলে এই যে এস থেকে যে পি এর যে দূরত্বটা, ওকে, এস থেকে পি এর যে দূরত্বটা, আর পি থেকে যদি আমি যে এই রেখাটা বলি, তাহলে এই রেখার উপর যে দূরত্বটা, এটাকে যদি আমি পি এম বলি, আচ্ছা, তাহলে এই যে এস পি আর পি এম এদের অনুপাতটা কত হবে? 1 হবে। বা আমি এভাবে বলতে পারি না যে এসপি ইকুয়াল টু পিএম হবে? অবশ্যই হবে, কারণ এই অনুযায়ী তো আমরা ফিগারটা ড্র করেছি, তাই না? যেন প্রত্যেকটা বিন্দু থেকে এই দুইটা, একটা বিন্দু আর এই রেখার দূরত্বটা সবসময় সমান হয়। এবং এক্ষেত্রেই এই যে এস বিন্দুটা আমরা ধরেছিলাম এটাকে তখন বলা হবে এই পরাবৃত্তের উপকেন্দ্র। উপকেন্দ্র। আর এই যে রেখাটা আমরা ড্র করেছি এই রেখাটাকে বলা হয় নিয়ামক রেখা। তাহলে বুঝতে পারতেছো যে একটা কনিক্সের বা একটা পরাবৃত্তের ক্ষেত্রে এই যে উপকেন্দ্র আর নিয়ামক রেখা এই দুটার গুরুত্ব অপরিসীম। হ্যাঁ, কেন? কারণ এই দুইটার উপর বেস করে আসলে এই ফিগারটা ড্র করা হয়েছে। সো এই দুইটার গুরুত্ব আসলে সবচেয়ে বেশি আর কি, আর এই দুইটা মাস্ট থাকতেই হবে, এইটার উপর বেস করে এরকম আমাদের একটা ফিগার তৈরি হবে আসলে। আচ্ছা, দেন আমি যদি আরেকটা জিনিস চিন্তা করি, আমি ধরলাম এইখানে আরেকটা বিন্দু নিলাম, হ্যাঁ, আমি এটাকে P1 দিলাম। আচ্ছা, তাহলে এইখান থেকে আমার সংজ্ঞা মতে কি, এখান থেকে যে দূরত্বটা হবে এখান থেকে এইটার যে দূরত্বটা এটাকে যদি আমি M1 বলি, তাহলে কি হবে? এই দূরত্বটাও সেম হবে, অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি P1S যে হবে P1M1 ঠিক সেম হবে না? একই দূরত্ব হবে। বা আমি তখন এটাকে এভাবে বলতে পারি না যে P1S বাই P1M1 ইকুয়াল টু 1, হ্যাঁ? এবং এই যে তুমি একটা জিনিস খেয়াল করে দেখছো এখানে, যে আমি যদি এটাকে একটু সাইড করি, যে আমি বা এভাবে যদি বলি এসপি বাই পিএম ইকুয়াল টু 1, এই যে অনুপাতটা তোমরা দেখতে পাচ্ছ, অনুপাতটা কি? যে আমরা যে কনিকটা ড্র করেছি, যেহেতু এখানে পরাবৃত্ত ড্র করেছি, পরাবৃত্তের উপর যে কোনো একটা পয়েন্ট, পরাবৃত্তের উপর যে কোনো একটা পয়েন্ট এবং ওই পয়েন্ট থেকে উপকেন্দ্রের মধ্যবর্তী যে দূরত্বটা এসপি, আর ওই পয়েন্ট থেকে নিয়মক রেখার মধ্যবর্তী যে দূরত্বটা পিএম, এই দুইটার ডিস্টেন্স সবসময় সমান। এবং এটাই আমরা লিখেছি এসপি ইকুয়াল টু পিএম। বা আমরা এটা কিভাবে লিখতে পারি, এসপি বাই পিএম। এবং এই যে অনুপাতটা, এই অনুপাতটাকে ই দিয়ে প্রকাশ করা হয়, যাকে বলে উৎকেন্দ্রিকতা ইকুয়াল টু 1। এবং তোমরা পরবর্তীতে এই উৎকেন্দ্রিকতা আরো ভালো মতো বুঝতে পারবা যখন উপবৃত্ত বা অধিবৃত্ত আসবে তখন। বাট আপাতত আই গেস এতটুকু বুঝতে পারতেছো যে উৎকেন্দ্রিকতা আসলে কিভাবে আসলো। এই যে রেশিওটা আমরা এখান থেকে পাচ্ছি এই রেশিওটাকেই উৎকেন্দ্রিকতা বলে। এবং প্রত্যেকটা কনিক্সের ক্ষেত্রে, সেটা পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্তের ক্ষেত্রে এই উৎকেন্দ্রিকতার গুরুত্ব অনেক। এবং উৎকেন্দ্রিকতার ভ্যালুর উপর ডিপেন্ড করে আমি বলতে পারবো যে আসলে সেটা কি পরাবৃত্ত, সেটা কি উপবৃত্ত, নাকি সেটা অধিবৃত্ত। চলো এখন আমরা আবার পরাবৃত্তে ফিরে যাই, এবং এতক্ষণ আমি তোমাদেরকে যতটুকু ইকুয়েশন যা যা শিখালাম এখন কাজে লাগবে আমাদের, কারণ এখন আমরা পরাবৃত্তের সমীকরণ বের করা শিখবো। এখন আমরা শিখবো সাধারণ সমীকরণ বের করা। একটা পরাবৃত্তের সাধারণ সমীকরণ কিভাবে বের করে। প্রথমত তোমরা এই ফিগারটা ভালো মতো বুঝছো, যে এখানে যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা হচ্ছে গিয়ে যে উপকেন্দ্র, এবং এখান থেকে একটা দূরত্বে নিয়মক রেখা আছে। এবং আমি ধরে নিচ্ছি যে এখানে যেই বিন্দুটা আছে উপকেন্দ্রটা আছে সেই উপকেন্দ্রের মান হচ্ছে x1 y1, আর এখানে যে নিয়মক রেখাটা আছে নিয়মক রেখার সমীকরণটা হচ্ছে lx প্লাস my প্লাস n ইকুয়াল টু 0। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে রেখাটা আমি ড্র করছি তোমাদেরকে,
কোনিক্সের এই কোনিক্সের সমীকরণটা আসলে কেমন হবে, তাই না? আচ্ছা, আমি তোমাদেরকে একটু জিনিস বলেছি না একটু আগে, যে সেটা হচ্ছে যে এখানে যদি একটা পয়েন্ট নেই, সাপোজ পি একটা পয়েন্ট নেই, যেটা আমি জানি না এটা কোথায় আছে, এটা যে কোনো জায়গায় হইতে পারে, এই রেখার এখানে হইতে পারে, এখানে হইতে পারে, এখানে যে কোনো জায়গায় হইতে পারে, তাই না? তো আমি যেহেতু শিওর না, তো এটাকে ওইভাবেই এক্স ওয়াই হিসেবে চিহ্নিত করে রাখি। এখন কথা হচ্ছে এইখান থেকে এই যে পি বিন্দু থেকে এস এর যে মধ্যবর্তী দূরত্বটা, আর পি বিন্দু থেকে এই যে রেখার উপর যে মধ্যবর্তী দূরত্বটা, এটাকে যদি আমি এম দিয়ে ডিফাইন করি, তাহলে তোমরা এখান থেকে অ্যাটলিস্ট এতটুকু আমাকে এখন বলতে পারবা যে ভাই এখন আমি জানি যে এস পি ইকুয়াল টু পি এ। কারণ একটু আগে আমি এটা তোমাদেরকে ডিটেলসে বুঝাইছি, তো এখন এটা নিয়ে কথা না বলি। তো এখন একটা জিনিস চিন্তা করো তোমরা, যে এস পি ইকুয়াল টু পি এম, বা এখান থেকে কিন্তু পরবর্তীতে তোমাদেরকে দেখিয়েছি যে কিভাবে উৎকেন্দ্রিকতার মান 1 হয়, রাইট? আচ্ছা, এই দুটা রেশিও করলে আসলে 1 বের হয়ে যাবে, এস পি বাই পি এম, যেহেতু দুইটাই সমান আর কি, সো উপর নিচে গেলে কাটাকাটি হয়ে 1 হয়ে যাবে। আচ্ছা, এখন এসপি আর পিএম এই জিনিসটা কি এটা একটু বুঝো। এসপিটা কি? এস এইটা আর এইটা, এখন এই যে এটা কিন্তু একটা দূরত্ব বোঝাচ্ছে, এটাও একটা দূরত্ব বোঝাচ্ছে, রাইট? এন্ড এই দূরত্বটা বের করাটাও কিন্তু একটা এই ব্যাপার এখানে। এখন কথা হচ্ছে আমি কিন্তু তোমাদের একটু আগে বুঝাইছি এসপির ব্যাপারটা কি। চিন্তা করে দেখো এসপির ব্যাপারটা যদি আমি, এই যে এসপিটার ক্ষেত্রে এরকম না যে একটা বিন্দু আছে আর একটা বিন্দু আছে, মানে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। আর পিএম এর ক্ষেত্রে কি, যে একটা বিন্দু আছে আর একটা রেখা আছে, বিন্দু থেকে রেখার দূরত্ব, যেটা তোমাদেরকে একটু আগে আমি শিখে আসলাম। তো চলো আমরা এই দুইটা অ্যাপ্লাই করে দেখি যে কি আসে, তাহলে আমরা আমাদের সাধারণ সমীকরণটা পেয়ে যাবো। এখন এসপির ক্ষেত্রে তোমরা কি বলতে পারো, এসপি যেহেতু দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এন্ড একটা বিন্দু হচ্ছে এক্স ওয়াই আর একটা হচ্ছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, তাহলে আমি বলতে পারি কি এক্স মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু পিএম। এখন পিএম এর দূরত্বটা কেমনে বের করতে হয় এটা তোমাদেরকে কিভাবে বলেছি, সেটা হচ্ছে কি যে পিএম এর দূরত্বটা এইভাবে বের করতে হয় যে ফার্স্টে একটা মানে মডুলাস চিহ্ন দিব, then একটা দাগ দিব, দেন আমাদের যে রেখার সমীকরণটা আছে সেখানে ছিল এল। এক্স এর জায়গায় কি লিখবো, এখানে যেহেতু এক্সই আছে সো এক্স এর জায়গায় আমরা এক্সই লিখছি। তারপর এম এম ওয়াই এর জায়গায় কি লিখছি, ওয়াই লিখছি, যেহেতু এটাও ওয়াই দিয়ে ডিফাইন করা আছে, আচ্ছা সমস্যা নাই। দেন এন, আর নিচে কি হবে, রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার, রাইট? এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে সাধারণ সমীকরণ। এন্ড তোমরা অ্যাটলিস্ট এতটুকু এখন বুঝতে পারছো, তোমাকে যদি কোনো এক কেউ, যে কেউ যদি তোমাকে বলে যে ভাই আমি তোমাকে ও একটা পরাবৃত্তের উপকেন্দ্র ভ্যালুটা দিয়ে দিচ্ছি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, আর নিয়ামক রেখার ভ্যালুটা দিয়ে দিচ্ছি, তাহলে তুমি আমাকে ওই দুইটাকে ব্যবহার করে তুমি একটা পরাবৃত্তের সমীকরণ বের করে দাও, তুমি কিন্তু ইজিলি এই সূত্রটা ইউজ করে বের করে দিতে পারবা। এন্ড এইটাই এটার সাধারণ সমীকরণ। কিছুক্ষণ পরে যখন আমরা হচ্ছে পরাবৃত্তের অ্যাকচুয়াল সমীকরণ বের করার ম্যাপ করব, তখন এই জিনিসটা একদম ভালো মতো তোমরা ফিল করতে পারবে ইনশাল্লাহ। তো চলো এখন আমরা এক্সাক্ট একটা সমীকরণ বের করে দেখি যে কেমন দেখায় আসলে পরাবৃত্তের সমীকরণটা দেখতে। আচ্ছা, এটা হচ্ছে এক্স এক্সিস গুলো, আমি এক্স এক্সিস আর এটা হচ্ছে ওয়াই এক্সিস, এন্ড এখানে হচ্ছে এস বিন্দুটা আছে, এবং আমার ফিগারটা হচ্ছে এরকম। আমার ফিগারটা কিন্তু এক্সাক্ট হচ্ছে না ভাই, মানে ফিগার একটু ওলট পালট আছে, তোমরা হয়তো দেখে বুঝতেছো যে ফিগার খুব একটা ভালো ড্র করতে পারি না ভাই। আর যাই হোক, যতটুকু হয় আর কি। হ্যাঁ, এখন একটা জিনিস তোমাদেরকে আমি কি বলছিলাম, যে জিনিসটা চিন্তা করো, এটা যদি এক্স আর ওয়াই হয় তাহলে এইটা কি মূল বিন্দু না? মূল বিন্দু কি 0,0 হয় না? আচ্ছা, আরেকটা জিনিস বলছিলাম যে এস বিন্দুটা কতটুকু দূরত্বে, ধরলাম এ দূরত্বে আছে। আবার এই যে নিয়ামক রেখা যেটা আছে, মানে নিয়ামক রেখা, নিয়ামক রেখাটা কতটুকু দূরত্বে আছে, এটাও কিন্তু এ দূরত্বে আছে। তাহলে একটা জিনিস আমাকে বলতো যে এ এস এর যে বিন্দুটা, এই বিন্দুর স্থানাঙ্কটা কি হবে? এইটার স্থানাঙ্ক এরকম হবে না যে এ কমা জিরো, যেহেতু এক্স অক্ষের উপর অবস্থিত, তাহলে হচ্ছে কোটির মানটা জিরো আর ভুজের মানটা এ। আর এই যে পয়েন্টটা আছে, হুম, এই পয়েন্টের ভ্যালুটা কি বলতে পারবা? এই পয়েন্টের ভ্যালুটা, এই পয়েন্টের ভ্যালুটা হচ্ছে মাইনাস এ কমা জিরো না, যেহেতু এটা নেগেটিভ সাইডে আছে, তাহলে এটা কি মাইনাস এ কমা জিরো। অ্যান্ড তোমরা কি একটা জিনিস খেয়াল করতে পারছো, আমার যেহেতু নিয়ামক রেখার সমীকরণ, আমার দুটা জিনিস লাগবে ভাই, সোজা হিসাব। আমার লাগবে কি, আমার এখন লাগবে হচ্ছে গিয়ে যে এই যে উপকেন্দ্রটা আর এই যে নিয়ামক রেখা আছে, এই নিয়ামক রেখার সমীকরণ। এখন আমি তো তোমাকে উপকেন্দ্রটা বের করে দিলামই, এইটা। এখন আমার নিয়ামক রেখার সমীকরণটা তো বের করতে হবে। এখন এটা কেমনে বের করা যায়, জিনিসটা চিন্তা করো, ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা না এটা? একটু আগে তোমাদেরকে দেখাইলাম যে সমান্তরাল সরলরেখার সমীকরণ কেমনে বের করতে হয়। তাহলে তোমরা আমাকে একটা জিনিস বলো যে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি ছিল? এক্স ইকুয়াল টু এ ছিল, রাইট? এখন এর ভ্যালুটা কত এখানে? এখানে জিনিসটা চিন্তা করো, এখানে এ হচ্ছে ডিস্টেন্স, মানে জাস্ট কত একক দূরে আছে সেটা বোঝাচ্ছে না, মানে অ্যাকচুয়াল মানে চিহ্ন সহ তোমাকে বলতে হবে, কারণ এখানে কতটুকু দূরত্বে আছে, মাইনাস এ একক দূরত্বে আছে। তাহলে এখানে এই যে নিয়ামক রেখা সমীকরণটা আছে, এটার ইকুয়েশনটা হবে এক্স ইকুয়াল টু মাইনাস এ। এন্ড আমি যদি সবগুলোকে এক সাইডে নিয়ে আসি, তাহলে এক্স প্লাস এ ইকুয়াল টু জিরো। অর্থাৎ আমার এখানে যে নিয়ামক রেখাটা আছে সেটার সমীকরণটা কি, এক্স প্লাস এ ইকুয়াল টু
0। ওকে, আচ্ছা এখন আমি চলো সমীকরণটা বের করি। এটা সমীকরণটা কি হবে? প্রথমত আমার কি আমি যদি একটা পয়েন্ট নেই, ধরলাম পি একটা পয়েন্ট যেটা এক্স কমা ওয়াই, তাহলে আমার কথা হচ্ছে যে এসপি আর এই যে পিএম, এই ডিসটেন্সটা সমান হতে হবে। ভাই বলতে পারো ভাই এসপি তো ছোট দেখা যায় আর পিএম তো বড় দেখা যায়। ভাই আসলে আমার ফিগারের সমস্যা, বাট অ্যাকচুয়াল পরাবৃত্ত হইলে এটা অবশ্যই সমান হবে। আচ্ছা, সো এসপি ইকুয়াল টু পিএম, নাহলে তো ভাই পরাবৃত্তই হবে না যদি এই ইকুয়েশন মানে না মেনে চলে, ভাই শর্ত যদি না মানে। আচ্ছা, তাহলে এসপিটা কি? একটা বিন্দু আর একটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। এসপির ক্ষেত্রে বিন্দু দুইটা কি? একটা হচ্ছে এ কমা জিরো, আর একটা কি এক্স কমা ওয়াই। তাহলে এটার ডিস্টেন্স কি হবে? এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার। আর পিএম এর দূরত্বটা কি? পিএম হচ্ছে একটা বিন্দু থেকে একটা রেখার মধ্যে দূরত্ব। সো মূলত একটা চিহ্ন দেই, দেন এখানে কি আছে? এক্স প্লাস এ, এক্স এর সহ কি ওয়ান, আর এক্স এর জায়গায় এক্স লিখে দিব, আর প্লাস এ, যেহেতু ওয়াই নাই সো ওয়াই নিয়ে চিন্তাও নাই। আচ্ছা, আর নিচে কি এক্স, এক্স এর যে সহগটা আছে তার স্কোয়ার প্লাস ওয়াই যে সহগটা আছে তার স্কোয়ার। যেহেতু এখানে একটাই আছে, এক্স আছে শুধু, এক্স এর সহগ ওয়ান, তাহলে ওয়ান স্কোয়ার। আচ্ছা, এখন এটাকে চলো আমরা একটু ক্যালকুলেট করি। ওকে, তাহলে ভিতরে কি আসছে? এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রাইট? আচ্ছা, ইকুয়াল টু উপরে কি থাকছে? উপরে থাকছে জাস্ট এক্স প্লাস এ, আর কিন্তু কিছু না, আর একটা মৌলাস থাকছে, তাই না? আচ্ছা, আমি একটা কাজ করি, আমি ঝামেলা এড়ানোর জন্য সবগুলোকে হোল স্কোয়ার করে দিই, তাহলে মডুলাসও চলে যাবে, এদিকে রুটও চলে যাবে। তাহলে এখানে কি থাকছে? এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস এ হোল স্কোয়ার। এখন আমি ওয়াই স্কোয়ারটাকে এক সাইডে রেখে এই এক্স মাইনাস এ হোল স্কোয়ারটাকে ওই সাইডে নিয়ে যাই, তাহলে কি আসবে? এক্স প্লাস এ হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ হোল স্কোয়ার। এন্ড তোমরা হয়তো এটা জানো যে ফোর এ বি সূত্র শিখছো না? সো এটা আসলে ফোর এ বি এর সূত্র। তাহলে আমরা একটা জিনিস পেয়ে গেলাম না এখান থেকে, যে একটা পরাবৃত্তের মানে অর্থাৎ এই যে পরাবৃত্তটা তোমরা দেখছো এখানে, সেই এই যে এই পরাবৃত্তটা, এই পরাবৃত্তটার ইকুয়েশনটা হচ্ছে এইটা, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স। এখানে বেশ কিছু জিনিস চিন্তার আছে। সেটা কি? এখান থেকে প্রথমে কি বুঝতেছো? সেটা হচ্ছে যে এক্স এর ঘাত ওয়ান, তারপর কি ওয়াই এর ঘাত দুই, তারপর এ কি এ ইকুয়াল টু পজিটিভ। এখন এই তিনটারই একটা আলাদা মিনিং আছে যেটা তোমাদের একটু বুঝতে হবে। প্রথমত এক্স এর ঘাত ওয়ান, অর্থাৎ যেইটার মানে ইকুয়েশনে যেটার ঘাত, আবার একটা জিনিস বলি তোমাদের, এই ইকুয়েশনটা কিন্তু এরকম হইতে পারতো, এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর এ ওয়াই। এখানে কি? এখানে এক্স এর ঘাত দুই বাট ওয়াই এর ঘাত কিন্তু এক। সো এটা সবসময় মাথায় রাখবা যে যার ঘাত ওয়ান মানে যার পাওয়ার ওয়ান থাকবে, এই পরাবৃত্তটা তার দিকে হা করে থাকবে। যেহেতু এখানে এক্স এর দিকেই, সো এক্স এর দিকে হা করে আছে। একটা জিনিস খেয়াল করছো, এক্স এর দিকে হা করে আছে, তাই না? আচ্ছা, আর এখন হা তো এক্স এর দিকে তো এইদিকে হইতে পারে আবার এইদিকেও হইতে পারে ভাই। এটার জন্য এর ভ্যালুটা দেখতে হবে, এ কি পজিটিভ? এ যদি পজিটিভ হয় তাহলে এক্স অক্ষের পজিটিভ দিকে হা করে থাকবে, এ যদি নেগেটিভ হয়, এ যদি নেগেটিভ হয় তাহলে এই নেগেটিভ দিকে হা করে থাকবে। তো চলো আমরা এইটাই আরেকটু ভালোভাবে দেখে আসি। আচ্ছা, আমি এখন বেশ কিছু ফিগার ড্র করব, সেটা হচ্ছে তোমরা যেন ভালো মতো বুঝতে পারো। এটা এক্স ওয়াই, এন্ড আমি এখন ওয়াই এর দিকে হা করবো, ওয়াই এর পজিটিভ দিকে হা করে একটা ফিগার ড্র করবো। তাহলে বলতো এটা উপকেন্দ্র কি এখানে, আর এটা নিয়ামক রেখা কোন দিকে হবে? এরকম হবে না? বাট একটা জিনিস খেয়াল করছো, এই যে নিয়ামক রেখাটা, এই নিয়ামক রেখাটা কিন্তু এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল। এন্ড এই দূরত্বটা কত? এ দূরত্ব, এবং এখান থেকে দূরত্বটা কত? এ দূরত্ব, রাইট? আচ্ছা, তাহলে বলতো ভাই এই যে নিয়ামক রেখাটা দেখছো, এই নিয়ামক রেখার সমীকরণটা কি হবে? এবার তোমরা ঝটপট বলে দাও যে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা, তাহলে ওয়াই ইকুয়াল টু কি হবে? এ হবে? এ না, মাইনাস এ হবে। কেন? কারণ এটা যদি 0,0 হয় তাহলে নিচের দিকে এই পয়েন্টটা কি হবে অ্যাকচুয়ালি? 0, মাইনাস এ না, মানে নিচের দিকে আসছে না, ওয়াই অক্ষের নেগেটিভ দিকে আসছে না, তাহলে কোটি কি ঋণাত্মক হবে না? এই জন্য ওয়াই ইকুয়াল টু মাইনাস এ, তাহলে ওয়াই প্লাস এ ইকুয়াল টু জিরো। এটাই হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। সরি। আচ্ছা, এখন আমরা যদি আসি যে এইটার ক্ষেত্রে কি কি দেখতে পাচ্ছি আমরা, এটার ইকুয়েশনটাই বা কেমন হবে? এটার ইকুয়েশনটা হবে গিয়ে, আমি যদি ডাইরেক্টলি বলে দিই, প্রথমত এটা কোথায় হা করে আছে? ওয়াই অক্ষের দিকে হা করে আছে, তাই না? ওয়াই অক্ষের দিকে হা করে আছে। কোন দিকে হা করে আছে? পজিটিভ দিকে হা করে আছে। সো তুমি এটাকে এইভাবেও বলতে পারো যে এটা হবে এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর এ ওয়াই, বা তুমি এইভাবে বলতে পারো যে তোমাকে যদি কখনো এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর এ ওয়াই বলে দেয়, সেক্ষেত্রে তোমার ফিগারটা এরকম হবে। বুঝছো? সো আশা করছি তোমরা এই ফিগারটাকেও রিলেট করতে পারবা কিছুটা। আচ্ছা, আমরা পরবর্তী একটা ফিগার দেখি, তাহলে আস্তে আস্তে আরো একটু বেটার বুঝতে পারবা যতগুলো ফিগার পসিবল। এন্ড এই ফিগারগুলোর ক্ষেত্রে কিন্তু একটা জিনিস, এই যে এই সূত্র হোক বা
এই সূত্র হোক, এই সূত্র দুটার ক্ষেত্রে কিন্তু একটা জিনিস কমন, সেটা কি বলতে পারবা? সেটা হচ্ছে গিয়ে যে এদের শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু কাকে বলে? এই যে পয়েন্টটা, যেই মাথা থেকে আসলে মানে এইটা শুরু হয়েছে, কার্ভটা শুরু হয়েছে, এই যে এই মাথাটা, হ্যাঁ, এটাকে বলা হয় শীর্ষবিন্দু। এন্ড শীর্ষবিন্দু, এটা অবশ্যই মাথায় রাখবা, শীর্ষবিন্দু মূল বিন্দু থেকে শুরু হয়েছে, মূল বিন্দু থেকে শুরু হয়েছে। এবং আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমাদেরকে এটাও বলা হয় নাই, সেটা হচ্ছে গিয়ে যে এই যে এটা যদি মূল বিন্দুতে শুরু হয়ে থাকে, তাহলে এই যে রেখাটা দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে একদম পুরা পরাবৃত্তটাকে অর্ধেক ভাগে ভাগ করে ফেলে, সেই রেখাটাকে বলা হয় যে পরাবৃত্তের অক্ষরেখা। এবং এইটা হয়তোবা তোমরা এখন এতক্ষণ বলা হয় নাই আসলে, সেটা হচ্ছে যে অক্ষরেখাটাকে, অক্ষরেখাটাকে অবশ্যই এক্স অক্ষ বা ওয়াই অক্ষের উপর বা এক্স অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরালে কোনো একটা কিছু হতে হবে, তখনই শুধুমাত্র এই সূত্র আর এই সূত্র প্রযোজ্য হবে। যাই হোক, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরো অনেক কথা বলবো, এই জন্য এখন বলিনি আর কি। আচ্ছা, আমরা আপাতত এটা যেটা দেখতে যাচ্ছিলাম সেটা দেখি। আমরা এখন কি দেখবো জানো? আমরা এখন দেখবো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ফোর এক্স। এইটার ফিগারটা কেমন হবে? প্রথমত একটা জিনিস চিন্তা করো, এক্স এর পাওয়ার ওয়ান, তাই না? তাহলে এক্স এর দিকে হা করে থাকবে। এখন কথা হচ্ছে এখানে একটা নেগেটিভ আছে না ভাই, তাহলে কি নেগেটিভ সাইডে, তার মানে হচ্ছে ফিগারটা এরকম হবে, বুঝছো? আচ্ছা, এখন যদি তোমাকে এরকম বলতো যে এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ফোর এ ওয়াই, তাহলে ফিগারটা কেমন হতো? আই গেস তোমরা বুঝতে পারতেছো, এক্স এটা ওয়াই, এটা এক্স প্রাইম, এটা ওয়াই প্রাইম, তাহলে ফিগারটা এরকম হতো না? যেহেতু ওয়াই এর পাওয়ার ওয়ান, তাহলে কি ওয়াই এর দিকে হা করে থাকবে, আইদার এরকম বা এরকম, বাট যেহেতু এখানে নেগেটিভ আছে, তার মানে ছিল এই ফিগারটা রাইট। ওকে। আচ্ছা, মাঝে মাঝে তোমাদেরকে কিন্তু একটা মানে এরকম একটা ইকুয়েশন দিয়ে বলবো যে এটার ফিগার নিচের কোনটা আর কি। তো এমসিকিউ পারবা আর কি, যদি এটা ভালো মতো বুঝতে পারো, ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা শেখার চেষ্টা করব যে পরাবৃত্তের যত সূত্র রয়েছে, যেগুলো তোমরা এতদিন মুখস্থ করে আসছো এন্ড যেগুলো দেখলেও ভয়ঙ্কর লাগে বা মুখস্থ করতে অনেক বেশি ভয় লাগে, ট্রাস্ট মি ভাই, এগুলো মুখস্থ করার কিছুই না। জাস্ট তুমি যদি ফিগারটাকে বুঝো, ফিগারটাকে ফিল করতে পারো, প্রত্যেকটা সূত্র তুমি নিজে মাথা থেকে বের করতে পারবা। হ্যাঁ, তো আমরা সেটাই তোমাকে বোঝানোর চেষ্টা করব। আমি এখন তোমাকে এতটুকু অ্যাটলিস্ট ফিল করানোর ট্রাই করবো যে সূত্রগুলো আসলে কিভাবে আসতেছে, এন্ড তুমি সূত্রগুলো কিভাবে মুখস্থ না করেই নিজে নিজেই সূত্রগুলোকে ইজিলি বের করতে পারবা। এন্ড পরবর্তীতে সবচেয়ে মজার ব্যাপার হলো এখানকার সূত্রগুলো খুব সহজেই ফিল করা যায় এন্ড খুব ভালোভাবে মনেও রাখতে পারবা, এন্ড পরীক্ষা হলে খুব একটা সমস্যা হবে না। বাট তোমাদের অনেকেরই বলো যে ভাই সূত্রই ভুলে যাই আর কি, সো আশা করছি এই প্রবলেম তোমাদের এখন আপাতত খুব একটা হবে না, রাইট? চলো আমরা এখন একটা ফিগার ড্র করি, তাহলে আই গেস তোমাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে যে আমরা একটা পরাবৃত্ত ড্র করছি। তুমি এই ফিগার দেখেই বুঝতে পারছো যে ফিগারটা কিরকম হবে। এটা যেহেতু এক্স অক্ষের দিকে হা করে আছে, তাহলে এটা কি এক্স অক্ষের ফোর এ এক্স অ্যান্ড ওয়াই স্কোয়ার, রাইট? যেহেতু এটাকে মূল বিন্দু দিয়ে গিয়েছে, that's why এটা হচ্ছে, সূত্রটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা জিনিসগুলো বাকিগুলো দিয়ে দিই, কারণ প্রথমটা হচ্ছে গিয়ে উপকেন্দ্র, এটাকে এস দিয়ে ডিফাইন করেছি। তারপরে হচ্ছে এখানে একটা নিয়ামক রেখা রয়েছে, সেটা এ দূরত্বে থাকলে এটাও এ দূরত্বে আছে, তাহলে এস এর পয়েন্টটা কি হবে? এ কমা জিরো, যেটা এতক্ষণ ধরে বলে আসছি। তারপরে এই যে নিয়ামক রেখা, আর এই রেখাটার পদবিন্দু হবে মাইনাস এ কমা জিরো। এখন দেখো আমি এগুলোকে নেমিং দিব। সেটা হচ্ছে প্রথমত এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় অক্ষরেখা। হুম, অক্ষ রেখা। আচ্ছা, দেন এটাকে কি বলে? এটাকে বলা হয় নিয়ামক রেখা। আচ্ছা, নিয়ামক রেখা। পরবর্তী একটা মজার ব্যাপার কি, এই চিত্রটা যদি তুমি অ্যাটলিস্ট ভালো মতো বুঝো, মানে আমি এখন যে চিত্রটা ড্র করছি, এটা যদি তুমি ভালো মতো বুঝো, আর কিচ্ছু লাগবে না। হ্যাঁ, জাস্ট এই চিত্রটা ফিল করার ট্রাই করবেন, মাথার মধ্যে ঢুকায় ফেলবো একবারে। আর এটা কি? এটা হচ্ছে শীর্ষবিন্দু। আচ্ছা, আর এই রেখাটাকে কি নাম? দেখো, এই যে পরাবৃত্তটা শুরু হইছে, মানে পরবর্তী শীর্ষবিন্দু যে বিন্দুতে, ওই বিন্দুতে এটা একটা স্পর্শক না? এই যে এই রেখাটার কথা যদি আমরা চিন্তা করি, এই যে এই রেখাটা, এই রেখাটা কি? যে এই বিন্দু থেকে একটা স্পর্শক বলা যায় না? তো আমরা এটাকে নাম দিতে পারি এরকম, সেটা হচ্ছে গিয়ে শীর্ষবিন্দুতে স্পর্শক। শীর্ষ বিন্দুতে স্পর্শক। আচ্ছা, এখন তুমি আরেকটা জিনিস বলো, আমি যদি এই উপকেন্দ্র থেকে আরেকটা লম্ব ড্র করি এই পর্যন্ত, তাহলে এটার নাম কি হবে? এটার নাম হবে উপকেন্দ্রিক লম্ব। উপকেন্দ্রিক লম্ব। এবং মজার ব্যাপার হচ্ছে উপকেন্দ্রিক লম্বের এইটুকুর দৈর্ঘ্য নর্মালি টু এ হয়, মানে এইটুকু যদি এ হয়, তাহলে এইটুকু হবে টু এ।
ফিগার হয়তো বা ভালো হয় নাই বা এক্সাক্ট হয়নি, বাট আশা করি তোমরা বুঝতে পারছো। এইটুকু হবে 2a। তাহলে একটা চিন্তা করো, এইখান থেকে এইখানে 2a হইলে তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কি হবে? প্রথমত আমাকে এইখান থেকে এইখানে আসতে হইছে a, আর উপরে যেতে হইছে 2a, আবার এটার দিকে এখানে a আসতে হইছে আর নিচে আসতে হইছে -2a, তাই না? তাহলে আমাকে বলতো যে স্থানাঙ্ক গুলো কি হবে? এই পয়েন্ট হবে না যে a, 2a, আর এই পয়েন্টের স্থানাঙ্ক এরকম হবে না যে a, -2a। আই থিংক তোমরা বুঝতে পারতেছো জিনিসটা। ওকে, আচ্ছা, আমরা আস্তে আস্তে সবকিছুই একটা একটা করে দেখার ট্রাই করব। এন্ড তুমি একটা জিনিস বলো তো, এই যে অক্ষরেখাটা তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই অক্ষরেখাটা, আচ্ছা সূত্রে যখন যাবো তখন এই জিনিসটা একটু ভালোভাবে বুঝাবো, আপাতত অক্ষরেখা হিসেবেই জানো এটা কি সূত্র, এটা আমরা একটু পরে আসতেছি। হ্যাঁ, আচ্ছা, এখন আমি তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা কিছু সূত্র বের করব। হ্যাঁ, তো চলো আমরা সূত্রগুলো এখান থেকে লিখি বা বোঝার চেষ্টা করি। প্রথমে হচ্ছে শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু, নরমাল শীর্ষবিন্দু কি এক্ষেত্রে? 0,0। বুঝতে পারছো? আশা করি বুঝছো। আচ্ছা, এরপরে কি আসে? এরপরে হচ্ছে উপকেন্দ্র। উপকেন্দ্র, উপকেন্দ্রের সূত্রটা কি? উপকেন্দ্রের সূত্র হচ্ছে a, 0। ওকে, আচ্ছা, এন্ড এরপর আরেকটা আসে অক্ষরেখার সমীকরণ। অক্ষরেখার সমীকরণ। ওকে, আচ্ছা, এখন একটা জিনিস দেখো, অক্ষরেখা জিনিসটা কোনটা ভাই? অক্ষরেখা হচ্ছে এই যে এই রেখাটা। এখন এই রেখাটার সমীকরণ কি? এই রেখাটা তোমাদেরকে আমি একটু আগে শিখাইছি যে এটা কি এক্স অক্ষের একটা সমান্তরাল, বা এটাকে এক্স অক্ষই বলা যায় আসলে। এন্ড যেটা আমরা এক্স অক্ষের উপরে ড্র করেছি, সো এটা যদি এক্স অক্ষ হয়ে থাকে তাহলে এই রেখা বা অক্ষরেখার সমীকরণ আর এক্স অক্ষের রেখার সমীকরণ কিন্তু একই জিনিস। তাহলে তুমি বলতো এই রেখার সমীকরণটা কি হবে? আমি তোমাদেরকে শিখিয়েছি যে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হবে y = 0। আর যদি এটা এক্স অক্ষের সমান্তরাল এরকম কোন একটা বিন্দু হইতো তাহলে এখান থেকে যতটুকু দূরত্বে থাকতো ওইটাকে আমরা বলতাম যে y = a। যেহেতু এখানে এক্স অক্ষের উপরে এই রেখাটা, তো এটার মান হচ্ছে y = 0। তাহলে আমাদের অক্ষরেখার সমীকরণ কি হবে? x ইকুয়াল, সরি, y = 0। ওকে, আচ্ছা, এখন এরপরে আসি নিয়ামক রেখার সমীকরণে। নিয়ামক রেখার সূত্রটা কি? নিয়ামক রেখার সমীকরণ। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণটা কি হবে? এখন তোমরা বলো নিয়ামক রেখা কোনটা? নিয়ামক রেখা যে এটা না ভাই? এখন নিয়ামক রেখা এইটা কি? এটা আবার y অক্ষের সমান্তরাল না? কতটুকু দূরত্বে আছে? a দূরত্বে আছে না? মানে নিয়ামক রেখা যেটা আছে সেটা y অক্ষ থেকে কতটুকু দূরত্বে আছে? a দূরে আছে। তাহলে আমাকে বলো তো যে আমরা কি শিখছিলাম? আমরা শিখেছিলাম যে মানে y অক্ষের সমান্তরাল সরলরেখা x = b বা a, যেটাই চিন্তা করো না কেন তুমি, হ্যাঁ? সো ধরলাম যে x = সামথিং, বা ধরলাম এইখান থেকে এইটুকু ডিসটেন্স যদি p হয় তাহলে x = p। এটা হচ্ছে ডিসটেন্স, মানে সূত্রটা। এখন তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, এক্স্যাক্টলি যদি আমরা এখন এই স্পেসিফিক চিত্রের জন্য বলি তাহলে কি এটা হচ্ছে y অক্ষ, এন্ড y অক্ষ থেকে কত একক দূরত্বে আসলে, কতটুকু দূরত্বে আসলে এটা আছে, যেহেতু এটা স্থানাঙ্ক ব্যবস্থায়। সো এটা যদি স্থানাঙ্ক ব্যবস্থার নেগেটিভ সাইডে আছে, অর্থাৎ x অক্ষের নেগেটিভ সাইডে আছে এন্ড -a একক দূরে আছে, তাহলে আমরা বলতে পারি না যে এই রেখা, অর্থাৎ নিয়ামক রেখার সমীকরণ, মানে নিয়ামক রেখার সমীকরণটা হবে, যেহেতু এটা y অক্ষের সমান্তরাল তাহলে x = -a, সোজা হিসাব। এন্ড এটাই হলো অ্যান্সার। তাহলে আমাদের কি আসছে? x = -a। এটাকে যদি আমরা একটু সুন্দর করে এই সাইডে নিয়ে আসি তাহলে কি আসবে? x + a = 0। খুব ইজিলি আমরা নিয়ামক রেখার সমীকরণটা বের করে ফেলতে পারছি, তাই না? আচ্ছা, এগুলো কি মুখস্থ করার কিছু আছে? না ভাই, মুখস্থ করার কিছুই নাই আসলে। হ্যাঁ, তুমি জাস্ট মাথায় চিন্তা করবে এইভাবে যে আমার এইটা হচ্ছে যদি y অক্ষ হয় এন্ড y অক্ষ থেকে a দূরত্বে যদি আমার নিয়ামক রেখা থাকে, এন্ড এর মান ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে, 5 হইতে পারে, 4 হইতে পারে। এটা তোমার প্রশ্নে যেই ডাটা দেওয়া থাকবে সেটার উপর বেস করে লিখতে হবে। সো এইটা একটা y অক্ষ, এখান থেকে একটা নির্দিষ্ট দূরত্বে একটা রেখা আছে এন্ড সেটা যেহেতু y অক্ষের সমান্তরাল, সো এর সমীকরণ কি হবে? x = -a হবে, দ্যাটস ইট। ওকে, আচ্ছা, এখন এরপরে আসি। এরপরে আমরা বের করব উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক, আমার হাতে লেখা খুবই বাজে, সো বুঝতে প্যারা হলে সরি ভাই। আচ্ছা, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এখন উপকেন্দ্রিক লম্বটা কোনটা? উপকেন্দ্রিক লম্ব কোনটা? এটা না? এখন এই উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা আমরা কিভাবে বের করব? এটা কি? তোমরা বলতো, এটাও কিন্তু একটা y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। সরি, y অক্ষের, হ্যাঁ, y অক্ষের সমান্তরাল সরলরেখা। এখন y অক্ষের সমান্তরাল সরলরেখা কতটুকু দূরত্বে আছে? এটা কিন্তু a একক দূরত্বে আছে, তাই না? তো এটার সমীকরণটা কি হবে? এটার সমীকরণটা হবে x = a। x = a, বা এটাকে আমরা এভাবে লিখতে পারি, এক সাইডে নিয়ে আসলে x - a = 0। ওকে, আচ্ছা, আশা করি বুঝতে পারছো। এরপর আমরা আসি, এরপর আমরা বের করব শীর্ষ বিন্দুতে স্পর্শকের সমীকরণ। শীর্ষ বিন্দুতে স্পর্শকের
সমীকরণ জায়গা কম দেখে আমি একটু চাপাই চুপাই লিখতেছি, তোমরা বুঝে নিও। আচ্ছা, স্পর্শকে শীর্ষবিন্দুতে স্পর্শক সমীকরণ কি? এই যে দেখো শীর্ষবিন্দুটা, এই শীর্ষবিন্দু থেকে যেই রেখাটা আছে এটা কিন্তু একে তো ওয়াই অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষ যেটাই বলো কিনা, তার উপর আবার এটা শীর্ষবিন্দু দিয়ে গেছে, আর এটা শীর্ষবিন্দুতে আসলে একটা লম্বই হয়েছে, তো শীর্ষবিন্দু স্পর্শক বলা যায়। এখন বলতো এই রেখার সমীকরণটা কি হতে পারে? এই রেখার সমীকরণ কি ভাই? ওয়াই অক্ষের সমীকরণ যেটা সেটাই। তো ওয়াই অক্ষের সমীকরণ আমরা কি শিখছিলাম, সেটা হচ্ছে যে এক্স, ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি ছিল? এক্স ইকুয়াল টু সামথিং, এন্ড এটা যেহেতু ওয়াই অক্ষ তাহলে কি এক্স ইকুয়াল টু জিরো হওয়া উচিত, তাই না? আচ্ছা, তাহলে এটা হবে x ইকুয়াল টু 0। আচ্ছা, এখন আমাদের বলছে যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, যেহেতু এটা একটা দূরত্ব বের করতে বলছে আমাদেরকে, এন্ড মজার ব্যাপারটা উপকেন্দ্রিক লম্ব কতটুকু? এই যে এইটুকু হচ্ছে উপকেন্দ্রিক লম্ব, এখান থেকে এইটুকু। এন্ড তোমরা একটা জিনিস চিন্তা করো, এইখান থেকে এইটুকু যদি 2a হয়, এখান থেকে এইটুকু যদি 2a হয়, তাহলে এখান থেকে এইটুকু, এই ডিসটেন্সটা কতটুকু? এইটুকু 4a হবে না? অবশ্যই। এন্ড এটার অ্যান্সার হচ্ছিল 4a। কিন্তু এইভাবে লিখলে হবে না, কারণ মাঝে মাঝে এর ভ্যালুটা পজিটিভ নেগেটিভ ডিফারেন্ট ডিফারেন্ট হইতে পারে, যেহেতু সবসময় যে চিত্রটা এইরকমই থাকবে, নট লাইক দ্যাট, এরকম হইতে পারে, এরকম হইতে পারে, কখন কোথায় কিভাবে হবে আমরা জানি না। সো যেটাই আসুক না কেন, আমাদের লম্বের দৈর্ঘ্য যেহেতু চেয়েছে, দৈর্ঘ্য যেহেতু একটা দূরত্ব, দূরত্ব সবসময় পজিটিভ হয়, দ্যাটস ওয়াই আমরা এটাকে মডুলাসের ভিতরে লিখবো সবসময়। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে রুট মডুলাস 4a। বুঝতে পারছো? আচ্ছা, এখন আমাদের আরেকটা জিনিস বাকি আছে, আরেকটা সূত্র, সেটা আমরা লিখি। এটাই আমাদের মোটামুটি লাস্ট, এইটুকু সূত্র জানলে আমাদের হয়ে যাবে সব কাজ। সেটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক। উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক, এটা কি জিনিস ভাই? এই যে দেখো, এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব, এন্ড এই বিন্দু আর এই বিন্দুটাকে কি বলে? এই বিন্দু আর বিন্দুটাকে বলা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দুদ্বয়ের স্থানাঙ্ক। তো তোমরা আই গেস আমি তো বের করে দেখাই দিছি এটা, যে a ইকুয়াল টু 2a আর এটা হচ্ছে a ইকুয়াল টু মাইনাস 2a। কিভাবে হয়েছে এটা তো তোমরা বুঝছোই। তাহলে এটা কি হবে? একটা হবে a কমা 2a, আর একটা কি হবে? a কমা মাইনাস 2a, তাই না? শেষ দুইটা। তো মোটামুটি এই সূত্রগুলো আসলে দরকার হয়, এন্ড খেয়াল করে দেখবা ভাই, একটা সূত্র আমার মুখস্থ করার দরকার নাই, প্রত্যেকটা সূত্রই আমার ইজিলি ফিগারের কথা, তুমি যদি ফিগারটাকে মাথায় ভিজুয়ালাইজ করতে পারো, তুমি যে কোনো সূত্র নিজে নিজেই বের করে ফেলতে পারবা, এন্ড পরীক্ষার হলেও খুব ইজিলি পারবো বলে আমার বিশ্বাস। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা একটা কাজ করি, এখন আমরা ডিফারেন্ট আরেকটার জন্য কাজ করব। তোমরা চাইলে এইটাকে একটা সুন্দরভাবে নোট খাতায় লিখে নিয়ে তারপরে ম্যাথ করা শুরু করতে পারো, তাহলে হবে কি যে যদি কখনো একটু গোলট মানে উল্টাপাল্টা বেঁধে যায়, তাহলে তোমরা এখান থেকে দেখে কারেকশন করে নিতে পারবা। আচ্ছা, এখন আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে গিয়ে যে অন্য আরেকটা মানে প্যারাবোলা ড্র করব। এখনকার প্যারাবোলাটা হবে কিরকম, সেটা হচ্ছে, আমি ড্র করে নিই একটু। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এবার চিত্রটা এইরকম হবে। ওকে, যেটা ওয়াই অক্ষের পজিটিভ দিকে হাঁ করে আছে। হুম, তাহলে বলতো এটার সূত্র কি হবে, মানে সমীকরণটা কি হবে? এটা সমীকরণটা হবে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। ওকে, আচ্ছা, তোমাদের জন্য ফিগার থেকে সূত্রগুলো ইজিলি বের করতে পারো, এই জন্য আমি আরো ডিটেলসে দেখাচ্ছি। তো তোমরা যারা বুঝে, আশা করি যারা বুঝো নাই আগের বার, এবার আবার দেখো, আবার বুঝবো আর কি, ডাবল ডাবল করাচ্ছি আর কি তোমাদেরকে। তো বলো এখন এটা কি? এটা হচ্ছে অক্ষরেখা ভাই, অক্ষরেখা। ওকে, আচ্ছা, এখন এইটা যেহেতু মূল বিন্দু 0,0, এই রেখাটা কি? এটা হচ্ছে শীর্ষবিন্দুতে স্পর্শক, শীর্ষ বিন্দুতে স্পর্শক। এটা হচ্ছে উপকেন্দ্র ধরে নিলাম, যেখান থেকে এটুকু ছিল এ ডিস্টেন্স, আর এখান থেকে এ ডিস্টেন্সে এরকম একটা নিয়ামক রেখা আছে, এটা হচ্ছে নিয়ামক রেখা। আচ্ছা, নিয়ামক রেখা, বুঝছো? আচ্ছা, এখন এখান থেকে এই দিক বরাবর ড্র করলে এইটা হয়ে যাবে আমার উপকেন্দ্রিক লম্ব। ওকে, এখন তোমার বলতো উপকেন্দ্রিক স্থানাঙ্কটা কি হবে? যেহেতু এটা উপরের দিকে জাস্ট এ একক গেছে, তাহলে স্থানাঙ্কটা হবে 0,a। ওকে, এবার কিন্তু উপকেন্দ্রের মানটা চেঞ্জ হয়ে গেছে আর কি। কেন হয়েছে সেটা বুঝছো আর কি, যেহেতু এটা ওয়াই অক্ষের দিকে হা করে আছে। আচ্ছা, এন্ড এখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে 2a, এখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে 2a, তাহলে একটা চিন্তা করো তো, এই বিন্দু আর এই বিন্দুর স্থানাঙ্কটা কি হবে? তোমরা ইজিলি বলতে পারছো ভাই, এই বিন্দুটার ক্ষেত্রে কি হবে? এখান থেকে 2 একক যাবে, দেন উপরে a একক যাবে, তার মানে কি 2a, a। আর এক্ষেত্রে কি এদিকে -2a যাবে, দেন উপরে উঠবে কত? উপরে উঠবে a। তাহলে এই পয়েন্টটা হবে -2a, a। আচ্ছা, আর এই পয়েন্টটা কি? এই পয়েন্টটা হচ্ছে 0, a, মানে নিয়ামক রেখার আর হচ্ছে অক্ষরেখা দিয়ে যে স্থির বিন্দুটা আর কি, এটা।
বুঝছো? আশা করি মোটামুটি তোমরা এতটুকু বুঝতে পারছো এই ফিগারের ক্ষেত্রে। এখন যদি আমরা সূত্রে চলে যাই, হ্যাঁ, চলো প্রথমেই আসি। প্রথমে কি শীর্ষবিন্দু। আচ্ছা, শীর্ষবিন্দু কোনটা ছিল? এই যে এইটা হচ্ছিল শীর্ষবিন্দু, যেখান থেকে আসলে পরাবৃত্তটা স্টার্ট হয়। শীর্ষ বিন্দু, হ্যাঁ, শীর্ষবিন্দুটা। এখন শীর্ষবিন্দুটা এখানে কত কত? 0,0। ওকে, ফাইন। তারপরে কি? উপকেন্দ্র বের করবো আমরা। উপকেন্দ্রের মানে স্থানাঙ্কটা কি তুমি চিন্তা করে দেখো, উপকেন্দ্রটা কি এখান থেকে এইটুকু না? মানে এস এর ভ্যালু না এটা, না এটা কত? 0,a। আচ্ছা, এন্ড 3 নম্বরে আমাদের আসবে অক্ষরেখার সমীকরণ। অক্ষরেখার সমীকরণ। এখন বলো অক্ষরেখার সমীকরণটা কি? অক্ষরেখা কোনটা? এটা বলো। অক্ষরেখা হচ্ছে এইটা, তাই না? আর এটা কি? এটা একটা ওয়াই অক্ষ না ভাই? আর একটু আগে আমরা এটা নিয়ে অনেক কথা বলছি, ওয়াই অক্ষের সমীকরণ কি? x=0। সো এটাই অক্ষরেখার সমীকরণ। আচ্ছা, এবার আসি নিয়ামক রেখা। নিয়ামক রেখার সমীকরণ। ওকে, নিয়ামক রেখা কোনটা ভাই? এইটা। এন্ড এটা কতটুকু দূরত্ব? এটা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা এবং এক্স অক্ষ থেকে কতটুকু দূরত্বে আছে? -a একক দূরত্বে আছে। তাহলে এটা সূত্র কি হবে? যেহেতু এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা, তাহলে y = -a। আর এটাকে আমরা যদি এক সাইডে লিখি তাহলে y + a = 0। আচ্ছা, এখন আসি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। ওকে, এখন উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা কি হতে পারে? উপকেন্দ্রিক লম্ব কোনটা? এটা না? এন্ড এটা কি? এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা কতটুকু দূরত্বে আছে? a একক দূরত্বে আছে। তাহলে এখানে সমীকরণটা কি হবে? যেটা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা, তাহলে y = a। বাট যদি আমি এক লাইনে লিখি তাহলে কি? y - a = 0, রাইট? আশা করি তোমরা এই ফিগার দেখে জিনিসগুলো সব বের করে ফেলতে পারছো খুব ইজিলি। মজার ব্যাপার ভাই। মানে ম্যাথ করতে গেলে এত মুখস্থ থেকে মানে মাথা মুখস্থ করে করে মাথা থেকে বের করতে হবে না, এমনি পারবা ইনশাল্লাহ এইসব জিনিস। আচ্ছা, এখন আমরা বের করব শীর্ষ বিন্দুতে স্পর্শকের সমীকরণ। শীর্ষ বিন্দুতে স্পর্শকের সমীকরণ। এটা কি হবে? এটা কোনটা? এই যে এই রেখাটা, এটা কি শীর্ষবিন্দু দিয়ে গেছে না? তো এটা শীর্ষবিন্দু স্পর্শকের সমীকরণ বলা হয় নরমালি। এটা কি? এটা এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষ মানে কি? y = 0। আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটা আছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। একটা মজার ব্যাপার হচ্ছে সব সময় সারা জীবন উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নরমালি 4a হয়ে যায়। দৈর্ঘ্য কত হবে? 4a। বাট এটা পজিটিভ নেগেটিভ হইতে পারে, এই জন্য একবার আমি মূল্যায়ন দিয়ে করলাম আর কি। আচ্ছা, আর লাস্ট ওয়ান কি? উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দুদ্বয়। উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু দ্বয়ের স্থানাঙ্ক। প্রান্তবিন্দু দ্বয়ের স্থানাঙ্ক ভাই বুঝে নিও লেখাটা। আচ্ছা, এক্ষেত্রে কি আছে? এই যে এই দুইটা, এইটা একটা আর এটা একটা। আমি বলছি এটা কিভাবে আসছে, কি আসছে সেটা কি আসছে? +-2a, a। অর্থাৎ এটাকে তুমি ভেঙে আর ওইভাবে লিখতে পারো যে একটা 2a, a আর একটা হচ্ছে গিয়ে -2a, a, রাইট? আচ্ছা, তো মোটামুটি তুমি ফিগার দুটো বুঝতে পারছো। এখন কথা হচ্ছে যে ভাই আপনি সব সময় খালি হচ্ছে যে 0,0 থেকে শুরু করতেছেন, বাট এই ফিগারটা তো যে কোনো একটা জায়গায় হইতে পারে। এটা ধরলাম এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটা তো এরকম হইতে পারে, এটা তো এরকম হইতে পারে, তাই না? তো আমরা এখন ওইটাই দেখবো। মানে আমি তো সবসময় কি করছি, আমি নর্মালি আইদার এই মূল বিন্দু থেকে এরকম করে ড্র করছি বা এরকম করে ড্র করছি, বাট কখনো তো মানে মূল বিন্দুতে না হয়ে এরকম একটা কোন জায়গা থেকেও তো হইতে পারতো, তাই না? তো সেক্ষেত্রে আসলে কি হবে সেটাই আমরা এখন দেখার চেষ্টা করবো। তো চলো, বাট সূত্র আমি তোমাদেরকে এতটুকু যা শিখাইছি এখানে, এই এইচ ফিগারের জন্য এটা আর এই ফিগারের জন্য এটা, এইটুকু যদি তোমরা কেউ ভালো মতো বুঝো, কেউ যদি এটুকু ভালো মতো ফিল করতে পারো, দ্যাটস মোর দেন এনাফ। হ্যাঁ, আমরা যখন ম্যাথ করতে যাব তখন আমি আরো ডিটেলসে তোমাদেরকে এই জিনিসগুলো ফিল করানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলো আমরা এখন ফিগারটা আবার ড্র করি। সেটা হচ্ছে গিয়ে যে ধরলাম এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস, এটা এক্স প্রাইম, এটা ওয়াই প্রাইম। এতক্ষণ আমাদের এখানে ওইখানে ফিগারটা ড্র করেছি, বাট এখন আমরা একদম, এতক্ষণ আমরা মূল বিন্দুতে করছি, বাট এবার মূল বিন্দু করবো না, আমরা এবার ধরলাম এরকম একটা বিন্দুতে করবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে এরকম একটা বিন্দুতে করলে হয়ে গেছে, তাই না? তো এই ফিগারটার ক্ষেত্রে আমাকে এখন হিসাব নিকাশ করবো যে আচ্ছা ভাই এখন সূত্রটা কেমন হয় আসলে। আচ্ছা, এখন তো এটা মূল বিন্দুতে নাই, 0,0 তে নাই, তাহলে এখন একটা সার্টেন দূরে আছে, যেমন এখান থেকে একটা দূরে গেছে, বা তোমাদেরকে যদি আমি এইভাবে বুঝাই যে এখান থেকে একটা সার্টেন দূরে গেছে, দেন একটু উপরে উঠছে, তাহলে আমি শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা পাচ্ছি। আর এই শীর্ষবিন্দুটাকে বলা হয় আলফা কমা বিটা। বুঝতে পারছো? মানে যে কোনো একটা কিছু হইতে পারে, যে কোনো একটা জায়গায় এই শীর্ষবিন্দু থাকতে পারে, আর সেখান থেকে এটা শুরু হতে পারে। আচ্ছা, তাহলে এখন একটা কাজ করবো আমরা, এই যে শীর্ষবিন্দু দিয়ে
একটা রেখা ড্র করব, যেটাকে নাম দিব অক্ষরেখা, অক্ষরেখা। এবং আমরা তারপর এখান থেকে চাইলে আরেকটা রেখা ড্র করতে পারি, এটার নাম কি হবে? শীর্ষবিন্দুতে স্পর্শক, শীর্ষ বিন্দুতে স্পর্শক, স্পর্শক। আচ্ছা, এবং এখান থেকে একটা সার্টেন অ্যামাউন্ট দূরে বা এ ডিসটেন্স দূরে কি আসবে? এটা হচ্ছে নিয়ামক রেখা, নিয়ামক রেখা। ওকে, বুঝতে পারছেন নিয়ামক রেখা। এন্ড এখান থেকে যতটুকু ডিসটেন্সে এইটা আছে, ধরুন এটা এই ডিসটেন্সে, ঠিক ততটুকু এই ডিসটেন্সে এটা উপকেন্দ্র থাকবে, এটাকে বলা হবে উপকেন্দ্র। এবং এখান থেকে উপকেন্দ্র থেকে যদি আমি একটা লাইন ড্র করি, সেটা হয়ে যাবে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এটা কি হবে? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। আচ্ছা, এন্ড আমার কাজ হচ্ছে তোমাকে এখন এই ফিগার থেকে সবকিছু ইজিলি বের করে দেখাই দেওয়া। বাট একটা মজার ব্যাপারটা কি জানো, যে এই ফিগারটার যদি ইকুয়েশনটা আমি জানতে চাই, তাহলে বলতো এই ফিগারের ইকুয়েশনটা কি হবে? এটা যেহেতু এক্স এর দিকে হা করে আছে এন্ড এটার জন্য একটা স্পেসিফিক আলফা কমা বিটা বা শীর্ষবিন্দু আছে, সেক্ষেত্রে এটা সূত্রটা হবে এক্স মাইনাস আলফা y মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 4a x মাইনাস আলফা। বুঝতে পারছো? এখন ফিগারটা যদি এরকম না হয়ে, এই যে বললাম এটা এক্স ওয়াই এন্ড এখান থেকে আলফা কমা ওয়াই এরকম একটা দূরত্ব, এখান থেকে যদি যদি এরকম ফিগারটা হইতো, সেই ক্ষেত্রে এইটার কি সূত্র হইতো জানো? এটা সূত্র হইতো এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ইকুয়াল টু 4a ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার। এখন একটু আগে তোমাদেরকে আমি এইখানে যে জিনিসটা শিখে এসেছি, সেটা সূত্রগুলো কেমন ছিল? সেটা সূত্র ছিল এরকম: ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax আর এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। একটা জিনিস চিন্তা করো, যে আমি তোমাদের যত সূত্র শিখাইছি সেইখানে সব আর এখানে সব সেম, জাস্ট খালি এখানে x এর জায়গায় x মাইনাস আলফা আছে আর y এর জায়গায় y মাইনাস বিটা। সেম এখানেও x মাইনাস আলফা, y এর জায়গায় y মাইনাস বিটা। এন্ড মজার ব্যাপারটা কি, আমি তোমাদেরকে যেই সূত্র শিখাইছি, এই যে এখানে আর এখানে, এখানে যেখানে যেখানে x পাবা, আচ্ছা তোমাদেরকে যদি কেন এটা হয় সেটা আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। যেমন ধরো আমি জাস্ট তোমাদেরকে যদি বলি যে উপকেন্দ্রটা আসলে, হ্যাঁ, উপকেন্দ্রটা আসলে স্থানাঙ্ক কি হবে, তোমরা একটু চিন্তা করে দেখো। নরমালি আমি তোমাকে বলতেছি এখান থেকে এই যে এইখান থেকে এইটুকু ডিসটেন্স এ, এটা আমি জানি। আবার তুমি জানো যে এখান থেকে এইটুকু, মানে এটা যেহেতু মূল বিন্দু, মূল বিন্দু কোনটা? সরি এটা না, এই যে এইটা হচ্ছিল মূল বিন্দু, 0,0, হ্যাঁ, এটা হচ্ছিল মূল বিন্দু। এন্ড এইখান থেকে এইটুকু হচ্ছে কতটুকু ডিসটেন্স? আলফা। এইখান থেকে এইটুকু কতটুকু ডিসটেন্স? বিটা, রাইট? তাহলে তোমরা বলতো এইটার স্থানাঙ্ক কি হতে পারে? এটার জন্য তোমাকে এইটুকু ছিল আলফা, এখান থেকে আরো এতটুকু যেতে হবে, এইটুকু ছিল এ। তাহলে ভুজ কত হচ্ছে? আলফা প্লাস এ, রাইট? আর কোটি কতটুকু হচ্ছে? কোটি কিন্তু সেম এই বিটা পর্যন্ত। তাহলে এটার উপকেন্দ্র হয়ে যাবে আলফা প্লাস এ কমা বিটা। আই গেস তোমরা এটা বুঝতে পারতেছো। আচ্ছা, এখন কথা হচ্ছিল ভাই এটা বাদ দেন, আপনি আমাকে এইটা কিরকম হবে এবার এটা বলেন। এর আগে কত ছিল এটা? এই নিয়ামক রেখার মানে নিয়ামক রেখার অক্ষরেখার যে ছেদ বিন্দুটা, সেটা ছিল কত? এটা ছিল মাইনাস এ কমা জিরো, তাই না? এর আগে এটা ছিল কত? মাইনাস এ কমা জিরো। বাট এবার আমাকে এই এই ফিগারের ক্ষেত্রে একটু বুঝতে হবে যে আসলে কি আসে। ওকে, তো চলো আমরা বোঝার চেষ্টা করি। হুম, আচ্ছা, যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে আমাদের আসবে হচ্ছে গিয়ে এইটা বের করবো আমরা এখন। ওকে, আচ্ছা, তুমি একটা জিনিস চিন্তা করো, এইখানে এটা হচ্ছিল মূল বিন্দু, এখান থেকে কতটুকু ডিস্টেন্স এটা আমি জানি না এইটুকু, বাট আমি কতটুকু জানি? আমি জানি এইটুকু। আমি এইটুকু কত জানি? আলফা। আর এইটুকু কত জানি? এ, তাই না? এইটুকু হচ্ছে এ, এইটুকু হচ্ছে আলফা। তাহলে আমাকে বলতো এই ডিস্টেন্সটা কতটুকু হবে? এই ডিস্টেন্সটা এরকম হবে না যে এই আলফা থেকে আমি যদি এ অংশটুকু বাদ দিয়ে দেই, তাহলে যতটুকু থাকবে ততটুকু আসলে এই যে এতটুকু বা এতটুকু, রাইট? তাহলে এইটার যে ভুজটা হবে সেই ভুজটা কত হবে? আলফা মাইনাস এ। আর উপরে কতটুকু উঠবে? উপরে কিন্তু বিটাও সমান পরিমাণ, যেহেতু এই বিন্দু, এই বিন্দু আর এই বিন্দু, এই সবগুলো যেহেতু একটা একই সরলরেখায় অবস্থিত, এক্স অক্ষের সমান্তরাল, দ্যাটস এই সবগুলারই বিটা বা কোটি জিনিসগুলো সেম। তাহলে আমি বলতে পারি না এটা এরকম হবে? তুমি একটা জিনিস চিন্তা করো, যে এই যে নিয়ামক রেখাটা আছে, এই নিয়ামক রেখাটা এই পয়েন্ট দিয়েই তো যাচ্ছে। তাহলে এই নিয়ামক রেখার সমীকরণটা কিরকম হইতে পারে? নিয়ামক রেখার সমীকরণটা কি হবে? তুমি বলবো যে ভাই এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা এন্ড ওয়াই অক্ষ থেকে কতটুকু ডিসটেন্সে আছে বলতো? ওয়াই অক্ষ থেকে ডিসটেন্সে আছে আলফা মাইনাস এ, রাইট?
আচ্ছা, এখন আলফা মাইনাস এ, এই যে যতটুকু ডিস্টেন্স, এতটুকু ডিস্টেন্স দূরে এই রেখাটা তৈরি হয়েছে, যেটা হচ্ছিল ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা। তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সূত্রটা কি? এক্স ইকুয়াল টু ওই যে যতটুকু ডিস্টেন্সে আছে, তাহলে এক্ষেত্রে কি হবে? এক্স ইকুয়াল টু আলফা মাইনাস এ। শেষ। এখন এটাকে যদি তুমি এক সাইডে করো বা এক সাইডে না করে জাস্ট এক্স মাইনাস আলফা করো, তাহলে কি হবে? এক্স মাইনাস আলফা ইকুয়াল টু মাইনাস এ। মজার ব্যাপারটা কি জানো? মজার ব্যাপারটা একটু খেয়াল করি চলো। এই যে আমাদের যে সূত্রটা ছিল, এই সূত্রে হুম এই যে নিয়ামক রেখাটা, তো এই ক্ষেত্রে নিয়ামক রেখার যে সমীকরণটা ছিল সেটা কই? এই যে দেখো, নিয়ামক রেখার সমীকরণটা কি ছিল বলতো? এক্স ইকুয়াল টু মাইনাস এ, রাইট? এদিকে দেখো, এক্স ইকুয়াল টু মাইনাস এ। আর এখন আমরা যেটা পাইলাম, সেক্ষেত্রে কি পাইলাম? যে এক্স মাইনাস আলফা ইকুয়াল টু মাইনাস এ। তার মানে আমি বলতে পারি না যে আগের সূত্র যেখানে যেখানে এক্স পাইছি, এখন সেখানে সেখানে এক্স মাইনাস জাস্ট আলফা আসবে। এন্ড সেম ফর ওয়াই, যেখানে যেখানে আগে ওয়াই ছিল এখন ওয়াই মাইনাস বিটা হবে। দ্যাটস দ্য ডিফারেন্স, আর কিছুই না। সো এই যে বড় বড় সূত্র, এই বড় বড় সূত্রের জন্য যদি তুমি সূত্র মুখস্থ করতে যাও, আমার কাছে মনে হয় যে সেটা একটু প্যারা হয়ে যায়। তার চেয়ে এই যে এই ছোট ছোট যে সূত্র দুইটা আছে, এই দুইটার জন্য সূত্র মুখস্থ করা বেশি ইজি। তো আমি সবসময় তোমাদেরকে প্রিফার করি যে এই দুইটা সূত্র, এই যে এখানে যতগুলো সূত্র দিয়েছি আর এখানে যতগুলো সূত্র দিয়েছি, এইটুকু পড়লেই এনাফ। এখন আমরা তাও কম্পেয়ার করবো যে এখানকার যে সূত্রগুলো, অর্থাৎ এই ফিগারের জন্য, মানে এই সূত্র আর এই সূত্রের ক্ষেত্রে যেই সূত্র, মানে এই ইকুয়েশন আর এই ইকুয়েশনের ক্ষেত্রে যে সূত্রগুলো, যে ডিফারেন্স গুলো আসে, সেগুলো আমরা একটু ভালো মতো বোঝার চেষ্টা করবো। চলো ওগুলো বোঝা যাক এখন। আচ্ছা, যেহেতু আমি তোমাদেরকে এই জিনিসটা বলতে চাচ্ছি যে যখন তোমাদের এই রকম সূত্র ইউজ করতে হবে, বা যখন হচ্ছে আলফা বিটার মানটা ডিফারেন্ট ডিফারেন্ট থাকবে, বা কিছু একটা জিরো জিরো বা অন্য কিছু একটা থাকবে, সেক্ষেত্রে সূত্রগুলো কিভাবে তোমরা তৈরি করবে? তোমরা মূলত এই জিনিসটা কিন্তু রিয়েলাইজ করা, ভিজুয়ালাইজ করা বা মনে রাখাটা কি ইজিয়ার, হ্যাঁ? এই যে এই ছোটখাটো সূত্রগুলো আর কি, যেটা হচ্ছে একদম শর্ট ফর্মে আছে, যে এটা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x। সো একটা জিনিস চলো আমরা মিলাই দেখি যে সূত্রগুলোর সাথে সূত্র কতটুকু মিল আছে কি নাই। দেখো শীর্ষবিন্দু, হ্যাঁ, আমরা ফার্স্টে শীর্ষবিন্দু দিয়ে স্টার্ট করি। সো এখানে শীর্ষবিন্দু কত? 0,0। এখানে কত? এখানে হচ্ছে শীর্ষবিন্দু আলফা বিটা। আচ্ছা ঠিক আছে। এরপর উপবিন্দু যদি চিন্তা করো, উপবিন্দু কত? a, 0। কিন্তু আমি তোমাদের উপবিন্দুটা একটু স্পেশালি দেখাইছি যে উপবিন্দুটা কিরকম হয়। উপকেন্দ্রটা আসলে আলফা প্লাস a, বিটা হয়। এন্ড তোমরা আগে সেটা বুঝছো যে কিভাবে আসছে জিনিসটা আর কি। মানে আমি একদম মূল বিন্দু থেকে এইটুকু ডিস্টেন্স হিসাব করেছি, তারপর এতটুকু ডিস্টেন্স হিসাব করে স্থানাঙ্কটা বের করেছি। And তোমরা এটাই দেখতে পারবা, এখানে উপকেন্দ্র দেওয়া আছে যে a প্লাস আলফা বিটা। জাস্ট এইটাই ডিফারেন্স, এটাই জাস্ট একটু মুখস্থ রাখতে পারো বা এটা একটু ভালো মতো খেয়াল করতে পারো, এই আর কি, আর ছাড়া কোনো ডিফারেন্স নাই। এরপর আসে অক্ষরেখার সমীকরণ। এখন অক্ষরেখার সমীকরণে তোমাদেরকে কি চেয়েছিলাম? যে y ইকুয়াল টু 0, তাই না? এন্ড আমি তোমাদেরকে একটা জিনিস বলছি যে এই সূত্রগুলো, এই যে এই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য তুমি x এর জায়গায় x মাইনাস আলফা চিন্তা করবা, y এর জায়গায় y মাইনাস বিটা চিন্তা করবা। তাহলে একটা জিনিস চিন্তা করো, তুমি এখান থেকে অক্ষরেখার সমীকরণ শিখেছো যে y ইকুয়াল টু 0, বাট তুমি এখানে কি দেখছো? y মাইনাস বিটা ইকুয়াল টু 0। তাহলে কি y এর জায়গায় জাস্ট y, যখন দেখবে যে আলফা বিটা আছে, অর্থাৎ এটা মূল বিন্দু দিয়ে স্টার্ট করে নাই বা এটা শীর্ষবিন্দু 0 0 না, অন্য কিছু যেখানে আলফা বিটা এক্সিস্ট করে, সেক্ষেত্রে তোমাকে সবসময় অক্ষরেখা সমীকরণ বা যে কোনো যে সূত্র ইউজ করো না কেন, সেখানে x এর জায়গায় x মাইনাস এ, y এর জায়গায় y মাইনাস বিটা, বা x এর জায়গায় x মাইনাস আলফা, y এর জায়গায় y মাইনাস বিটা, এটা ইউজ করতে হবে। তাহলে দেখবে যে সব ইকুয়েশন হয়ে গেছে। তারপর নিয়ম রেখার সমীকরণে যদি আমরা যাই, সমীকরণটা কি ছিল? x ইকুয়াল টু মাইনাস এ, তাই না? আর নিয়ম রেখার সমীকরণ কি? x মাইনাস আলফা ইকুয়াল টু মাইনাস এ, জাস্ট x এর জায়গায় x মাইনাস আলফা। এখন উপকেন্দ্রিক লম্বের সূত্রটা চিন্তা করো, উপকেন্দ্রিক লম্বের সমীকরণে কি x ইকুয়াল টু a ছিল, রাইট? x ইকুয়াল টু a। এখানে কি আসছে উপকেন্দ্রিক লম্বের ক্ষেত্রে? x মাইনাস আলফা ইকুয়াল টু a। তারপর শীর্ষবিন্দু স্পর্শকের সমীকরণ, রাইট? শীর্ষবিন্দু স্পর্শকের সমীকরণ কি ছিল? x ইকুয়াল টু 0। এখানে কি শীর্ষবিন্দু স্পর্শকের সমীকরণ? x মাইনাস আলফা ইকুয়াল টু 0। তারপরে বাকিগুলো তো সেম, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a, এখানেও 4a। আচ্ছা, তারপরে কি এই যে উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক, এখানে একটু ডিফারেন্স আসবে। এন্ড এটা কিভাবে আসছে না আসছে, এটা আমরা চাইলে এখান থেকে একটু বুঝতে পারি বা এখান থেকে একটু দেখতে পারি। সেটা হচ্ছে গিয়ে যে চিন্তা করো যে এটা হচ্ছে আমার মূল, মানে এটা হচ্ছে আমার মূল বিন্দু, তাই না? এই মূল বিন্দু থেকে আমাকে হচ্ছে হলো সামনে আগাইতে হবে। এন্ড এই মূল বিন্দু থেকে আমাকে এই পর্যন্ত যেতে হবে, দেন এতটুকু উঠতে হবে। মানে একদম এই জিনিসটা যদি আমি বের করতে চাই আসলে, তাই না? এই জিনিসটা যদি আমি বের করতে চাই, তাহলে আমাকে এতটুকু পথ এতটুকু পথ যেতে হবে। এখন একটা জিনিস চিন্তা করো, এখান থেকে এতটুকু পথ কতটুকু? প্রথমত এখান থেকে এইটুকু হচ্ছে আলফা, এখান থেকে এইটুকু হচ্ছে এ। তাহলে এইটার ভুজ কত হবে? এটার ভুজ হবে না আলফা প্লাস এ, কমা। এখন কতটুকু উপরে উঠতে হবে? এখান থেকে এইটুকু হচ্ছে বিটা, আর এখান থেকে এইটুকু হচ্ছে 2a। তাহলে কি বিটা প্লাস 2a, জিনিসটা এমন না? উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক আগে কি ছিল? আগে ছিল এইটা আর এইটা,
আর এখন আসছে ডিফারেন্ট। জাস্ট এই উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক আর উপকেন্দ্রের স্থানাঙ্ক এই দুইটাই জাস্ট একটু ডিফারেন্ট। এই দুটো যদি তুমি একটু জাস্ট মুখস্থ করে ফেলো, আশা করা যায় বাকি সবকিছু এই যে এই ইজি ইকুয়েশনটা দিয়ে যে সূত্রগুলো হচ্ছে সেগুলোর দিকে তাকালেই তুমি ইজিলি বের করে ফেলতে পারবা। তো আমরা এখন যদি এই ইকুয়েশনটার দিকে তাকাই, তুমি যদি এই ইকুয়েশনটার দিকে তাকাও, সেটা হচ্ছে কি এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু ওয়াই মাইনাস বিটা, অর্থাৎ যেটা হচ্ছে এই যে এরকম, এই যে এইটার মতো, এইটা এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, হ্যাঁ, যেটা হচ্ছে ওয়াই অক্ষের দিকে হা করে আছে। চলো আমরা এখানে সূত্রগুলো দেখি, এখানে সূত্রগুলোর মধ্যে কি এমন ডিফারেন্স চলে আসছে। আমরা যদি ধরলাম এই সূত্রগুলো যদি আমরা ধরে যে একদম মুখস্থ করে ফেলছি বা বুঝছি বা এটা ভিজুয়ালাইজ করতে পারছি এন্ড এটা মুখস্থ ছাড়াই বের করতে পারছি, তাহলে আমার কাছে মনে হয় যে তোমার পরবর্তীতে সব সূত্র ইজিলি পারবা ইনশাআল্লাহ। যেমন শীর্ষবিন্দু এখানে 0 0, কারণ 0 0 থেকে শুরু হয়েছে, বাট এটা তো 0 0 থেকে শুরু হয়নি, এটা আলফা আর বিটা থেকে শুরু হয়েছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে আলফা কমা বিটা। এন্ড উপকেন্দ্রের ক্ষেত্রে কি এটা 0a, এন্ড উপকেন্দ্রের ক্ষেত্রে এটাও বুঝাইছি, এটাও তুমি যদি ফিগার ড্র করো তাহলে ফিল করতে পারবা যে এটা আসলে উপকেন্দ্র কেন আলফা কমা এ প্লাস বিটা হয়। এটা তুমি চাইলে মুখস্থ করে ফেলতে পারো, এই একটা জিনিস জাস্ট, তাহলেই হবে। এন্ড অক্ষরেখার সমীকরণটা কি এক্স ইকুয়াল টু 0, তাহলে এখানে কি হবে এক্স মাইনাস আলফা ইকুয়াল টু 0। তারপর নিয়মরেখার সমীকরণ কি ওয়াই ইকুয়াল টু মাইনাস এ, এখানে কি হবে ওয়াই মাইনাস বিটা ইকুয়াল টু মাইনাস এ। তারপর হচ্ছে গিয়ে যে উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা কি ছিল এখানে y ইকুয়াল টু a, তাহলে এখানে কি হবে y মাইনাস বিটা ইকুয়াল টু a। তারপর শীর্ষবিন্দু স্পর্শ সমীকরণ y ইকুয়াল টু 0, y মাইনাস বিটা ইকুয়াল টু 0, মানে যেখানে যেখানে x ছিল জাস্ট এই ইকুয়েশনের ক্ষেত্রে, যে কঠিন বা একটু দেখতে কমপ্লেক্স এই ইকুয়েশনটার ক্ষেত্রে জাস্ট x এর জায়গায় x মাইনাস আলফা, y এর জায়গায় y মাইনাস বিটা দিলেই তুমি যদি এই সূত্র দুইটাও শিখো বা এতটুকু আর এতটুকু এটাও যদি ভালো মতো ফিল করতে পারো, আশা করা যায় যে তুমি খুব ভালোভাবে সবগুলো সূত্রই পেরে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা এতক্ষণ যা যা শিখেছি বা যতগুলো সূত্র ইউজ করেছি সবগুলোর উপর বেস করে আমরা এখন ম্যাথ করা শুরু করব। এবং ম্যাথ করার ক্ষেত্রে আমি হচ্ছে অসীম ঘোষ স্যারের বইটাকে ফলো করছি, তোমরাও চাইলে এই বইটা যাদের আছে সেখান থেকে ফলো করতে পারো। বেশিরভাগ বই আসলে সেম টাইপেরই ম্যাথ আছে এবং আমি বইটাকেও পাশে রেখেছি যেন তোমরা আশা করি খুব ইজিলি বুঝতে পারো। সো আমরা হচ্ছে একদম শুরু থেকে শুরু করি। যদি 1 নম্বরে আহ 1 2 ইজিলি পারবা, 3, আচ্ছা 3 নাম্বারটা একটু দেখি, 3 নাম্বারটা একটু কেমন কেমন যেন লাগছে, তাই না? তো 3 নাম্বারটা যদি আমরা শুরু করি তাহলে দেখো 1 এর 3, আমি তোমাদেরকে হালকা হিন্টস দিব বা হালকা টুকটাক ম্যাথ করে দিব, বাকিটা তোমরাই আশা করছি বুঝে যাবা। বাট সবার আগে একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে যে এই ম্যাথগুলোতে সূত্র করার জন্য অবশ্যই তোমাকে একটা কাজ করতে হবে, সেটা যে কোনো একটা ইকুয়েশনকে আইদার এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay বা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, বা আরো যে দুইটা সূত্র আছে সেটা ছিল এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ইকুয়াল টু 4ay বা y মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 4ax, এই দুইটা ফরম্যাটে অবশ্যই তোমাকে বানায় নিতে হবে। আগে যে ফরম্যাটই থাকুক না কেন তোমাকে আগে এই 4টা ফরম্যাটের মধ্যে যে কোনো একটা ফরম্যাটে বানায় নিতে হবে ই অনুযায়ী, মানে প্রশ্ন অনুযায়ী। যেমন প্রশ্নটা কি ছিল, এক্স স্কোয়ার প্লাস 4y মাইনাস 4 ইকুয়াল টু 0, হ্যাঁ। আচ্ছা, একটা জিনিস সরি এখানে একটু ভুল করছি, এটা ছিল y মাইনাস বিটা এক্স মাইনাস আলফা। আচ্ছা, এখন দেখো এই ক্ষেত্রে আমি কি বুঝতেছি যে এক্স এর পাওয়ারটা 2 আর ওয়াই এর পাওয়ারটা 1, তাহলে কি যেটা পাওয়ার 2 থাকবে সেটাকে এক সাইড রেখে বাকি সবকিছুকে আমরা আরেক সাইডে পাঠিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু আমি এই সাইডে যদি পাঠাই তাহলে কি হবে মাইনাস 4y প্লাস 4, রাইট? আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে সবসময় একটা কাজ করবো, সেটা হচ্ছে যদি এক্স দিয়ে শুরু হয় তাহলে এক্স সবার আগে থাকবে ফার্স্ট ব্র্যাকেটের, আর ওয়াই দিয়ে শুরু হলে ওয়াই সবার আগে থাকবে। তাহলে আমি একটা কাজ করি, এখানে 4 মাইনাস 4 কমন নেই, তাহলে কি আসবে ওয়াই মাইনাস 1, রাইট? ওয়াই মাইনাস 1 আসতেছে। এন্ড ওয়াই মাইনাস 1 থাকলে তোমরা যদি আবার অনেকে এইটা করো, মানে কেউ যদি এইটা না করে এইটা লিখতে যাও যে ভাই আমি এখানে 4 কমন নিলে কি আসে, আমার আমার আসে 1 মাইনাস ওয়াই, এটা যদি কেউ করো সেক্ষেত্রে আসলে হবে না, কারণ আমাদেরকে আদর্শ ফরম্যাটে নিয়ে যেতে হবে। আদর্শ ফরম্যাট কোনটা, এই যে এটা যেখানে লেখা আছে কিনা যে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ইকুয়াল টু 4a ওয়াই মাইনাস বিটা, মানে ওয়াই মাইনাস সামথিং হবে আর কি। And সবসময় ওয়াই দিয়ে শুরু করতে হবে, সো এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, আশা করি তোমরা বুঝছো। ওকে, সো এটা লেখা যাবে না এন্ড এইটা হচ্ছে রাইট। তাহলে আমাদের অ্যাকচুয়াল ফর্মটা কি আসছে, এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4y মাইনাস 1। এখন একটা জিনিস চিন্তা করো যে এক্স স্কোয়ারকে আমি এভাবে লিখতে পারি না, এক্স মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4 ইন্টু ওয়াই মাইনাস 1। এখন এখানে তোমাকে ফার্স্টে যে কোনো সূত্র অ্যাপ্লাই করার আগে তোমাকে তো এই যে এখন কিন্তু আমরা এই ফরম্যাটটাতে নিয়ে আসছি, এই ফরম্যাটে কি ছিল এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ইকুয়াল টু 4a ওয়াই মাইনাস বিটা।
এখন এই ফরম্যাটে নিয়ে আসি, আমার কাজ কি? আমার তিনটা কাজ। একটা হচ্ছে আলফার মান বের করা, বিটার মান বের করা, এর মান বের করা, দেন যে কোনো সূত্রে ধূপধাপ বসাই দেওয়া, শেষ। সূত্র তো আমরা জানি যে সূত্রগুলোতে বসাই দিলে আমাদের ম্যাথ শেষ। যা মন চাই চাক। যেমন এখানে কি চাইছে, তুমি যদি কোশ্চেনটা দেখো, এখানে চাইছে শীর্ষবিন্দু, উপকেন্দ্র, আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, আর একটা কি নিয়ামকের সমীকরণ। এই চারটা জিনিস আমি তোমাদের সূত্র দেখিয়েছি, যে সূত্র বসাইলেই হয়ে যাবে। হ্যাঁ, আমরা এগুলো পরে দেখবো। বাট এই তিনটা জিনিস বের করতে পারলে আসলে এগুলো ইজিলি বের করে ফেলা যায়। যেমন আলফার মানটা এখান থেকে কত আসবে? আলফার মানটা আসবে এখানে 0। তুমি যদি এটার সাথে এটা কম্পেয়ার করে দেখো তাহলে বুঝবা। বিটার মান কত আসে? বিটার মান আসে 1, রাইট? আচ্ছা, আর এর মানটা কত? তুমি একটা জিনিস চিন্তা করো, 4a কে যদি তুমি -4 এর সাথে কম্পেয়ার করো তাহলে a কত আসে? -1। আচ্ছা, সো এটা -1। এন্ড এখন এটা আসলে অ্যান্সার, এটা অ্যান্সার না, এটা তোমাকে বের করতে বলে নাই, বের করতে বলছে যে এই যে তিনটা জিনিস, শীর্ষবিন্দু, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এখন দেখো, শীর্ষবিন্দু বের করতে যদি বলে, তাহলে শীর্ষবিন্দু তো তুমি ইজিলি জানো, আলফা কমা বিটা। এখানে আলফা কত, বিটা কত? 0 আর 1, তাহলে কি 0, 1, শেষ। এটাই হলো অ্যান্সার, শীর্ষবিন্দু। তারপর উপকেন্দ্রের ক্ষেত্রে তুমি জানো যে উপকেন্দ্রের সূত্রটা কি? উপকেন্দ্রের সূত্রটা কি? উপকেন্দ্রের সূত্রটা হচ্ছে গিয়ে যে আলফা এ প্লাস বিটা। তাহলে এখন তুমি এখান থেকে ইজিলি বের করে ফেলতে পারো না, আলফার মান কত? আলফার মান 0, এর মান কত? -1, বিটার মান কত? 1, তাহলে কত? 0,0। উপকেন্দ্রটা হবে হচ্ছে 0,0। সো এইভাবে তুমি একটা একটা করে বের করে ফেলতে পারবা। তুমি এটা নিজে ট্রাই করবা, ইনশাআল্লাহ মিলে যাবে। এখন আমরা যদি এর পরেরটাই যদি আসি, 4 নাম্বারটা, 4 নাম্বারটা দেখো, x স্কয়ার ইকুয়াল টু 4 1 মাইনাস y। একটু আগে কি বললাম যে এটা কিন্তু আদর্শ ফরম্যাটে নাই। So তোমাকে এটা আদর্শ ফরম্যাটে নিয়ে আসতে হবে। আদর্শ ফরম্যাট কি? তোমাকে এখান থেকে একটা -1 কমন নিয়ে হইলেও y-1 করতে হবে, দেন এটাকে -4 y-1 লিখতে হবে, এন্ড দেন এই যে এখন একটা আদর্শ ফরম্যাটে আসছে, এখন তুমি চাইলে সূত্র অ্যাপ্লাই করতে পারবা। বুঝছো? তাহলে আমাদের 4 নাম্বারটা হয়ে গেল। আচ্ছা, এন্ড এইভাবে তুমি 5 নাম্বারটাও পারবা, সূত্র ফরম্যাটে আছে ইজিলি। এখানে বিটার মানটা হচ্ছিল 0 আছে, আর আলফার মানটা 2 আছে। আমরা হচ্ছিল 6 7, তাই না? আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা 7 নাম্বারটা করি আর কি। 7 নাম্বারটা একটু কঠিন কঠিন বা কেমন কেমন যেন লাগছে, তাই না? আচ্ছা, তো এটা কি হবে? y স্কয়ার ইকুয়াল টু 8x প্লাস 5। এন্ড তুমি বুঝতে পারছো যেহেতু আমাকে এখানে এক্সটা, এই যে এটাকে কিরকম ফরম্যাটে বানাইতে হবে, সেটা হচ্ছে y মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়াল টু 4a x মাইনাস আলফা। আচ্ছা ঠিক আছে ভাই, বুঝলাম। এটা তো আমার এখানে অলরেডি রেডিমেড আকারে আছে, আমাকে এটা বানাইতে হবে। তাহলে x এর জন্য আমি তাহলে 8 কমন নিতে পারি, তাহলে কি হবে? x এর কিন্তু কোনো সহগ রাখা যাবে না ব্র্যাকেটের ভিতরে। তো x এর সহগ যা থাকবে সেই সবটাকে কমন নিতে হবে। কমন নিলে কি আসে? 5/8 আসে। আচ্ছা, ওকে ফাইন। বাট আমাদের আদর্শ ফরম্যাট কি ছিল? x মাইনাস আলফা ছিল না? তাহলে আমাকে এটা এরকম বানাইতে হবে না? চিন্তা করে দেখো, x মাইনাস -5/8, রাইট? আচ্ছা, এখন এখান থেকে তুমি ইজিলি বের করতে পারবে না যে আলফা কত, বিটা কত, এ কত। এই 8 টাকে আমরা আবার এভাবে লিখতে পারি না, 4 ইন্টু 2, আর ভিতরে যা আছে তাই। এটা জাস্ট বুঝে শুনতে, তোমাকে এইভাবেই যে লিখতে হবে জিনিসটা এমন না। তুমি এখান থেকেও বাকি কাজ শুরু করতে পারো, মানে তুমি জাস্ট এই একটা লাইন লিখলেই এনাফ। হ্যাঁ, এই দুইটা লাইন লেখার দরকার নেই, এটা আমি বোঝার জন্য একটু ডিটেলস ভেঙে ভেঙে রেখেছি। তো আলফার মানটা কত আসছে? আলফার মানটা হচ্ছে -5/8, বিটার মান কত? 0, এর মান কত? 2, শেষ। এখন এই তিনটা বের করে ফেলছো, এখন জাস্ট সূত্রে বসাবা, টুক দাও, ম্যাথ শেষ। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, সো এরপরে 8 নাম্বারটা, 8 নাম্বারটা ইজিলি পারবা, চেষ্টা করবা, এগুলো সবগুলো চেষ্টা করবা। ম্যাথ করার সময় সবসময় চেষ্টা করবা উইদাউট সলিউশন, উইদাউট সলিউশন নিজে ট্রাই করতে, উইদাউট সলিউশন ট্রাই করবা। পারছো কি পারছো না, উত্তর মিলছে কি মিলছে না সেটা পরের ব্যাপার, বাট ট্রাই করবা। তুমি একটা ম্যাথ নিয়ে যত বেশি টাইম স্পেন্ড করবা, যত বেশি চিন্তা করবা, তোমার ক্রিটিক্যাল থিঙ্কিং তত বেশি ডেভেলপ করবে। এন্ড একটা সার্টেন টাইম পরে গিয়ে তত বেশি কমপ্লেক্স নাম্বার সলভ করার অ্যাবিলিটি তোমার মধ্যে তৈরি হবে। সো দ্যাটস ওয়াই সবসময় মাথায় রাখবা, ম্যাথ করো মানে ম্যাথমেটিক্যাল যে কোনো কিছু, ফিজিক্সের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে পারো, কেমিস্ট্রির ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে পারো, বা ম্যাথেরই করতে পারো, বাট সলিউশন দেখবা না। তোমাকে আমি সব বুঝিয়েছি, সূত্রগুলো দেখিয়েছি, সূত্রগুলো কি হবে সেটাও জানো, জাস্ট তোমার চিন্তা করে সলভ করতে পারলে দ্যাটস অল। ওকে, ওকে। সো আমরা এখন একটা কাজ করি, 2 নাম্বার থেকে একটা দেখি। 2 এর 1 নাম্বারটা পরবর্তী নাম্বার সমীকরণ, ওকে ফাইন, জাস্ট সূত্র অ্যাপ্লাই করলেই হয়ে যাবে, খুবই ছোটখাটো ফরম্যাটে আছে। আমরা যদি 2 নাম্বারের দিকে তাকাই তাহলে জিনিসটা চিন্তা করো, 2 নাম্বারটা তোমার কি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4px। এখন একটা জিনিস ভাই, এখানে তো মানে ইটাই সম্পূর্ণ না, মানে যে সমীকরণটা দিচ্ছে সেই সমীকরণটাই তো সম্পূর্ণ। এখানে একটা পি, একটা আননোন ভেরিয়েবল আছে, আমার তো পি এর ভ্যালুটা জানি না।
তাই না? পিয়ের ভ্যালুটা তো আমাকে আগে জানতে হবে, তারপর একটা সূত্র সমীকরণ আসবে, দেন আমি চাইলে সূত্র অ্যাপ্লাই করে এটা ওইটা বের করে ফেলতে পারবো, তাই না? আচ্ছা, তো আমরা ওইটারই চিন্তা করি যে কিভাবে বের করা যেতে পারে। একটা জিনিস বলে দিচ্ছে এখানে যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4px পরাবৃত্তটি এই যে একটা বিন্দুগামী হলে তারপরে বাকিটা করতে বলছে। একটা জিনিস চিন্তা করো, কোনো একটা বক্ররেখা বা সরলরেখা বা যে কোনো রেখার উপরে যদি কোনো একটা বিন্দু থাকে, সেই বিন্দুটা ওই রেখা বা ওই সমীকরণ দিয়ে সিদ্ধ হয়। মানে কি, এই মানটা যদি তুমি বসাও, মানে 3 হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান, যদি তুমি এখানে বসাও তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হবে। আচ্ছা, তাহলে আমরা একটু বসাই দেখি। এখানে ওয়াই এর মান কত, -2, তাই না? তাহলে -2 হোল স্কোয়ার 4 ইন্টু পি ইন্টু এক্স এর মান কত, 3। তাহলে কত আসে আমার, 4 ইকুয়াল টু 4p3, বা 4p কে 12p লিখি, 12p। আচ্ছা, তাহলে আমাকে বলো তো পি এর মানটা কত, পি এর মান কত, 4/12 বা 1/3, রাইট? পি এর ভ্যালুটা কত আসতেছে, 1/3। তাহলে এখন একটা জিনিস চিন্তা করো, আমি যদি পি এর ভ্যালুটা বসাই দিই তাহলে আমার ইকুয়েশনটা কি আসে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু 1/3 ইন্টু এক্স। আচ্ছা, ইজিলি, তাহলে তুমি এখন ইজিলি বলতে পারছো যে এটাকে যদি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এর সাথে কম্পেয়ার করো, তাহলে আলফা কত, 0, বিটা কত, 0, এ কত, এ হচ্ছে 1/3, রাইট? এখন তুমি ইজিলি যা যা চাইছে, না উপকেন্দ্র চাইছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, নিয়ামক রেখার সমীকরণ সব বের করে ফেলতে হবে। যে তুমি এই তিনটা পাইছো, এই তিনটা পেয়ে গেলে আর দুনিয়ার কোনো কিছুর দিকে তাকানো লাগে না ভাই, সব এমনি চলে আসবে, বুঝছো? তো এগুলো নিয়ে আর প্যারা খেতে হবে না। আমরা এখন সামনের দিকে আগাই। সামনে দিয়ে কি বলছে যে এখানে নিম্নোক্ত সমীকরণগুলোতে শীর্ষবিন্দু বের করতে, উপকেন্দ্র বের করতে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে, সমীকরণ বের করতে, অক্ষের সমীকরণ বের করতে, নিয়ামক রেখার সমীকরণ, মানে অনেক কিছু বের করতে বলছে ভাই, হ্যাঁ? তো তুমি নিজে এটা চেষ্টা করবা, বাট সবার আগে তোমার একটা কাজ, সেটা হচ্ছে যে আদর্শ সমীকরণ নিয়ে আসতে হবে, দেন আলফা, বিটা, এ এর মান বের করতে হবে, দেন ম্যাথ ডান, শেষ। তো আমরা জাস্ট খালি এই পর্যন্ত করবো, বাকিগুলো তোমরা নিজেরা করে ফেলবা, সূত্র অ্যাপ্লাই করে ফেলবা, ইনশাল্লাহ খুব ইজিলি পেরে যাবা, বুঝছো? আচ্ছা, সো আমি যদি যে 1, 2, 3, 4, 5, 6, 7 সবগুলার মধ্যে থেকে যে কোনো একটা যদি ট্রাই করতে চাই, হ্যাঁ, আমি একটা কাজ করি, আমি যে কোনো একটা ম্যাথ তোমাদের ডিটেলসে দেখাই যে এই ম্যাথগুলোকে কিভাবে ভেঙে ভেঙে ডিটেলসে করতে হয়। এখানে সবচেয়ে বোর্ডে আসছে এরকম একটা ম্যাথ দেখি। আচ্ছা, সবচেয়ে বোর্ডে আসছে, তার বিনিময়ে আমার কাছে মনে হচ্ছে যে এই যে 7 নাম্বারটা, এটা করাটা দরকার আর কি। 7 নাম্বারটা আমরা চাইলে একটু ট্রাই করতে পারি, দেখি 7 নাম্বারটা কেমন কি করা যায়। হ্যাঁ, বাকিগুলো তোমরা নিজেরা ট্রাই করে ফেলবা বাসায়, অবশ্যই প্রত্যেকটা ম্যাথ ট্রাই করবা। যত বেশি ম্যাথ প্র্যাকটিস করবা তত বেশি তোমার প্রবলেম সলভিং অ্যাবিলিটি যেমন বাড়বে, ঠিক তেমনি ম্যাথে যদি একবার মজা খুঁজে পাও, ইনশাআল্লাহ তোমার ফিজিক্স, কেমিস্ট্রি বা সবকিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলোতে তোমার সলভিং ক্যাপাবিলিটি আরো ডে বাই ডে ইমপ্রুভ করবে। তো চেষ্টা করবো সবসময় খাতা কলমে প্র্যাকটিস করতে, চোখে দেখে ম্যাথ হয় না আসলে। তো খাতা কলমে প্র্যাকটিস করা ট্রাই করবা। আচ্ছা, তো এটার মানটা কি, 3x² মাইনাস 4y প্লাস 3x মাইনাস 5 ইকুয়াল টু 0। এখন দেখো এটা কিন্তু আমার কোনো ফর্মেটেই নেই, বাট আমি এতটুকু বুঝতে পারছি যেহেতু এক্স এর স্কোয়ার আছে, তাহলে আমাকে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ইকুয়াল টু 4a ওয়াই মাইনাস বিটা, এরকম একটা কিছু ফর্মেটে বের করতে হবে। চলো আমরা ওইটাই ট্রাই করি যে এই ফর্মেটে কিছুতে নিয়ে আসা যায় কিনা। তাহলে আমরা একটা কাজ করি, এক্স এর পার্ট গুলাকে এক সাইডে রেখে বাকি সবগুলোকে আরেক সাইডে পাঠাই দিই। তাহলে আমার কি থাকবে এই সাইডে, 3x² প্লাস 3x ইকুয়াল টু 4y প্লাস 5। খুব সুন্দর হয়ে গেছে। এখন আমি ম্যাথ করার ট্রাই করি, চলো। এখন এখানে যেহেতু একটা এক্স এর টার্ম আছে, সো আমাকে এটা এ প্লাস বি বা এ মাইনাস বি এই ফরম্যাটের সূত্রে নিয়ে, এ মাইনাস বি হোল স্কোয়ার বা এ প্লাস বি হোল স্কোয়ার ফরম্যাটে নিয়ে আসতে হবে। তার আগে তুমি একটা জিনিস জানো যে এক্স এর সহগ থাকা যাবে না, তাহলে এক্স এর সহগ যা আছে আগে সেটা কমন নিয়ে নেই। 3 যদি আমি কমন নেই তাহলে কি আসতেছে, 3 কমন নিলে, 3 যদি আমি কমন নেই তাহলে আমার এখানে আসবে এক্স স্কোয়ার প্লাস এক্স, আর এই সাইডে যদি আমি 4 কমন নেই তাহলে আসবে ওয়াই প্লাস 5/4। আচ্ছা, ওই সাইডে কিন্তু আমার ডান, সেট কিন্তু অলরেডি ডান। আমার এখন জাস্ট এই সাইড নিয়ে কাজ করতে হবে, সেটা হচ্ছে 3। আমি যদি এটাকে ভেঙে, মানে এ প্লাস বি বা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার বা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? ওই ফর্মেটে নিয়ে আসার চেষ্টা করি। তাহলে এটা যেহেতু এক্স স্কোয়ার আছে এন্ড এক্স আছে, তাহলে কি 2 ইন্টু হাফ করলে কিন্তু আমার এই দুটো করলে কিন্তু এক্স চলে আসে, তাই না? এখন আমি এখানে কি এক্সট্রা আনছি, আমি এখানে হাফ এক্সট্রা আনছি, তাহলে আমি এখানে
হাফ হোল স্কোয়ার যদি দেই তাহলে হয়ে যাচ্ছে। কিন্তু কিন্তু এখানে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে গিয়ে যে আমি আসলে এটা এটা আসলে ডান বলছিলাম, বাট এটা আসলে এখনো ডান হয় নাই। কারণ একটা জিনিস চিন্তা করো, আমি এখানে একটা এক্সট্রা জিনিস আনছি যেটা আসলে ম্যাথের পার্ট না। তো আমি যে জিনিসটা এক্সট্রা ঢুকাইছি সেটা তো আবার বেরও করে দিতে হবে, তাই না? তো আমি একটা কাজ করি, এই লাইনটা না লিখে আমি উপর লাইনটা থেকে কাজ করি, সেটা হচ্ছে 4y + 5। এখানে কতটুকু ইনপুট দিয়েছো? আমি হাফ হোল স্কোয়ার কে ইনপুট দিয়েছি, রাইট? অ্যাকচুয়ালি না, আমি কি করছি, 3 ইনটু এটা। মানে আমি যদি এখন মাইনাস মানে এখানে প্লাস করতে চাই, যেহেতু লেফট হ্যান্ড সাইডে মানে লেফট হ্যান্ড সাইডে প্লাস করছি, সো রাইট হ্যান্ড সাইডে যদি আমি প্লাস করে দিই তাহলে সমান সমান। আচ্ছা, কি ওই সাইডে কি করছি, সেটা হচ্ছে গিয়ে ওই সাইডে কি কি অ্যাড করছি, 3 ইনটু 1/2 হোল স্কোয়ার। এইটুকু পার্ট কিন্তু এই সাইডে যেহেতু এক্সট্রা অ্যাড করছি, আমি এখন রাইট হ্যান্ড সাইডেও অতটুকু অ্যাড করে দিচ্ছি, তাহলে সমান না সমান। হ্যাঁ, এখন আর কোনো সমস্যা নাই, ডান। আচ্ছা, এগুলো মুছে দিই। আচ্ছা, বুঝতে পারছো, এগুলো সিম্পল বীজগণিতের ক্যালকুলেশন কাপঝাপ, এটা আশা করি ফিল করতে পারবা। আচ্ছা, তারপর 3 নিলে এদিকে কত আসবে, 3 নিলে এখানে কত চলে আসে, এক্স প্লাস হাফ হোল স্কোয়ার, এই যে আমাদের সুন্দর একটা টার্মে চলে আসছে, ইকুয়াল টু 4y। বাকি ক্যালকুলেশন করলে দেখবা যে এটা আসে 23/4। আচ্ছা, তাহলে 3x প্লাস হাফ হোল স্কোয়ার, আমার যেহেতু y এর সব থাকা যাবে না, তাহলে 4 কমন নিয়ে আমি কি করি, y প্লাস কত আসে, 23/16, 4 4 16 হয়ে যায়। আচ্ছা, আর এখানে যদি 3 কোনো শক টক থাকা যাবে না, তাহলে এই 3টাকে ওই সাইডে পাঠিয়ে দিতে হবে, তাহলে x প্লাস হাফ হোল স্কোয়ার ইকুয়াল টু 4/3 y প্লাস 23/16। খুবই ভালো। এখন একটা জিনিস চিন্তা করো, এটাকে যদি তুমি x মাইনাস আলফা হোল স্কোয়ার ইকুয়াল টু 4/4 না 4a y মাইনাস বিটার সাথে কম্পেয়ার করো, তাহলে এখানে আলফার মানটা কত, আলফার মানটা হাফ, বিটার মানটা কত, বিটার মানটা -23/16, আর এর মানটা কত, এর মানটা যদি তুমি চিন্তা করো, এইভাবে চিন্তা করবো যে 4a ইকুয়াল টু 4/3, মানে এখানে যা কিছু আছে সামনে প্লাস মাইনাস সহ এই সব কিছু কিন্তু 4 এর সমান, তাই না? সো 4 এর সমান এই পুরোটা, দেন a সমান কত হবে, 4/3 1/4, তাহলে 4 4 কেটে গেল 1/3, তাই না? সো এর ভ্যালু আছে 1/3। এই যে দেখো, এখন তুমি তিনটা ভ্যালু পেয়েছো, a আলফা বিটা, দ্যাটস ডান, ইওর জব ইজ ডান। হ্যাঁ, তোমার মোটামুটি কাজ শেষ। এখন কি, এখন যে সূত্র বসাবা ম্যাথ মিলে যাবে। যেমন ধরো তুমি যদি বলো ভাই একটা তো করে দেন একটু, একটা দেখি কেমন হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা একটা করে শুরু করি, চলো। ফার্স্টে শীর্ষবিন্দু বের করতে বলছে, তাই না? আমরা শীর্ষবিন্দু বের করব। শীর্ষবিন্দু সূত্রটা কি ছিল, জিরো, সরি আলফা কমা বিটা। আচ্ছা, এখান থেকে আলফা কমা বিটা কত আসছে, আলফা হচ্ছে -হাফ, বিটা হচ্ছে -23/16। ওকে, ডান। তারপর আমার কি উপকেন্দ্র বের করতে বলছে, উপকেন্দ্র। আচ্ছা, আচ্ছা আমি এখানে আলফা বিটার মানটা একটু লিখে নিই, হাফ, বিটার মানটা হচ্ছে 23/16, এর মানটা হচ্ছে 1/3। আচ্ছা, তাহলে উপকেন্দ্রের সূত্রটা কি ছিল, উপকেন্দ্রের সূত্রটা এরকম ছিল না যে আলফা, বা সোজা হিসাব যদি তোমাকে একদম নর্মালি চিন্তা করো, যদি ভাই আপনি যেই তুমি যদি যেইখানকারটা চিন্তা করো, কি বলবে, এই যে যেহেতু এটা এক্স স্কোয়ারের টার্ম, সো তুমি যদি এই সূত্র থেকে চিন্তা করো, তাহলে তুমি এখানে কি শিখছিলে, উপকেন্দ্র 0, কেন, এটা তো ইজিলি ফিল করতে পারো যে এখান থেকে এইটুকু দূরত্ব, এই ডিসটেন্স দূরত্ব যেহেতু উপকেন্দ্রটা অবস্থিত, দ্যাটস ওয়াই 0, আচ্ছা, তাহলে আমি এই সূত্র দিয়ে করবো, চিত্র যেরকমই হোক না কেন আমি ওই সূত্র দিয়ে করবো। আমি তোমাদের দেখাচ্ছি যে ওই সিম্পল সূত্র ইউজ করে তুমি কিভাবে সবগুলো ম্যাথ করে ফেলতে পারবা, উপকেন্দ্র মুখস্থ করার কিছু নাই ভাই। আচ্ছা, তো উপকেন্দ্রের সূত্রটা কি, উপকেন্দ্রের সূত্রটা হচ্ছে গিয়ে 0, a। ওকে, 0, a হইলে তোমরা যে চিন্তা করবো, সব জায়গায় জাস্ট আলফা বিটাটা যোগ হবে, আর কিছুই না। এখানেও একটা আলফা যোগ হবে, এখানে একটা বিটা যোগ হবে, তাহলে জিরোর সাথে আলফা যোগ হলে কি 0 প্লাস আলফা কমা এ প্লাস বিটা, শেষ। তাহলে অ্যান্সারটা কি হয়, আলফা এ প্লাস বিটা। সূত্রটা কি, মানে কি কি বসবে, আলফার মান তো তুমি জানো -হাফ, আর এ কত, এ হচ্ছে 1/3, বিটা কত -23/16। তো এখান থেকে যেটা অ্যান্সার আসে সেটাই হলো অ্যান্সার, সেটা হচ্ছিল 1/2। ক্যালকুলেট করে দেখবো, এটা আসে -53/48। ওকে, ডান, আমার উপকেন্দ্র বের করা। আচ্ছা, এখন 3 নাম্বার বলছে কি, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে।
দৈর্ঘ্য তো আমরা কত জানি? দৈর্ঘ্য তো আমরা অলওয়েজ জানি 4a। ওকে, 4 ইন্টু 1/3 ইকুয়াল টু 4/3। আচ্ছা, ডান। এরপরে কি বলছে? এরপরে বলছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমীকরণ। আচ্ছা, উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা বের করতে হবে। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বের করতে। আচ্ছা, চলো আমরা আবার ওইখান থেকে ঘুরে আসি। আমাদের যেহেতু এটা ফিগার ছিল, এন্ড এখানে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি বলছিলাম যে y ইকুয়াল টু a। আচ্ছা, আমরা এখান থেকে y ইকুয়াল টু a লিখবো। লম্বের সমীকরণ কি? y ইকুয়াল টু a, বাট যেহেতু এটা y জাস্ট নর্মাল এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay এর সূত্র না, যেহেতু এটা সূত্রটা হচ্ছে গিয়ে x মাইনাস আলফা হোল স্কোয়ার ইকুয়াল টু 4ay মাইনাস বিটা, এই টার্মে আছে, দ্যাটস ওয়াই y এর জায়গায় জাস্ট y মাইনাস বিটা এইটুকু লিখবো, দ্যাটস ইট। তাহলে আমাদের কাজ শেষ। তাহলে y মাইনাস বিটার জায়গায় কত হবে? বিটার জায়গা হচ্ছে মাইনাস 23/16 আর এর জায়গা তো 1/3। এটাই ক্যালকুলেশন করলে দেখবে যে তোমার এরকম আসে 14y প্লাস 53 ইকুয়াল টু 0। আমি জাস্ট তোমাকে দেখাচ্ছি কিভাবে ডাটাগুলো বসাবা, আর তারপরে ক্যালকুলেট করে তো তোমরা অ্যান্সারটা বের করতে পারবাই, এতটুকু তো আমার বিশ্বাস আছে তোমাদের উপর। তারপর কি বলছে যে অক্ষের সমীকরণ বের করতে। আচ্ছা, চলো আমরা অক্ষের সমীকরণটা বের করি। অক্ষের সমীকরণ বা অক্ষরেখার সমীকরণ, দুইটার একটা লিখলেই হয়েছে, অক্ষরেখার সমীকরণ। আচ্ছা, তো চিন্তা করে দেখো তো যে ওই সূত্রের ক্ষেত্রে অক্ষরেখাটা কোনটা ছিল? অক্ষরেখাটা ছিল, অক্ষরেখাটা ছিল একটা y অক্ষ। y অক্ষের সমীকরণ কি? x ইকুয়াল টু 0, আর যেহেতু এটা x মাইনাস আলফা, সো x মাইনাস আলফা ইকুয়াল টু 0। শেষ। মানে এই সূত্রটা তুমি লিখবা না আপাতত, তুমি ডাইরেক্ট এখান থেকেই লিখবা, বাট আমি যেহেতু এইটাতেই বোঝানোর চেষ্টা করছি বা কিভাবে তুমি ওই ছোট্ট সিম্পল সূত্র ইউজ করে তুমি সব ম্যাথ করতে পারবা, এই জন্য আমি আগে এটা লিখছি। বাট এটা তুমি পরীক্ষা করে লেখার দরকার নেই, তুমি ডাইরেক্ট এটাই লিখবা যে x মাইনাস আলফা ইকুয়াল টু 0। তাহলে মানগুলো বসাই দিই, মাইনাস মাইনাস হাফ ইকুয়াল টু 0 ইকুয়াল টু, ক্যালকুলেট করে দেখবা 2x প্লাস 1 ইকুয়াল টু 0 আসতেছে। শেষ। মোটামুটি আমার কাহিনী শেষ। ওকে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, নিয়ামক রেখার সমীকরণ। তো চলো এটাও বের করে ফেলি। নিয়ামক রেখার সমীকরণ। আচ্ছা দেখো, নিয়ামক রেখার সমীকরণটা কেমন ছিল? লাস্ট ওয়ান, এটাও একটু দেখে আসি আমরা আগের থেকে। আচ্ছা, এই যে দুই ফিগারে নিয়ামক রেখার সমীকরণ কি ছিল? y ইকুয়াল টু মাইনাস এ, তাই না? y ইকুয়াল টু মাইনাস এ কেন ছিল এটা তো বুঝছোই। এই যে এটা ছিল নিয়ামক রেখা, এই রেখার সমীকরণটা বের করতে হবে। y ইকুয়াল টু মাইনাস এ, আমি জানি যে y যেখানে থাকবে সেখানে y মাইনাস বিটা, আর x যেখানে থাকবে x মাইনাস আলফা লিখবো। ওকে, ফাইন। তাহলে এখন y মাইনাস বিটা, এখন বিটার মানটা কত? বিটার মানটা হচ্ছে মাইনাস 23/16 ইকুয়াল টু 1/3। শেষ। এটা ক্যালকুলেট করে দেখবো, 48y প্লাস 85 ইকুয়াল টু 0। শেষ। আমাকে যা যা চাইছিল আমি সব খুব ইজিলি সিম্পলি বের করে ফেলতে পারছি। ডান, আমার 3ও শেষ। এখন হচ্ছে 4। ভাই এখন 4 এ আর বি, এটা কি তোমরা পারবা না? অবশ্যই পারবা, সেম জিনিস করে ফেলো। বুঝছো? তো এই দেখছো আমরা এতক্ষণ যা শিখছি, আমাদের কিন্তু পুরা এইটুকু ম্যাথ শেষ। আচ্ছা, আমরা এখন নতুন একটা টপিকে যাচ্ছি, সেটা হচ্ছে ফোকাস দূরত্ব বা উপকেন্দ্রিক দূরত্ব। এখন এই জিনিসটা কি সেটা আগে তোমাদেরকে বুঝাই। তো তার আগে আবার ফিগার ড্র করতে হবে একটা, সেটা করে নেই। ধরো এটা হচ্ছে একটা পরাবৃত্ত। ওকে, এটা হচ্ছে ধরো উপকেন্দ্র এস, যেটা হচ্ছে a, 0, এন্ড এখানে এরকম একটা পয়েন্ট আছে যেটাকে ধরলাম পি পয়েন্ট। এন্ড এই যে পি পয়েন্ট দেখছো, এইখান থেকে যে ডিস্টেন্সটা এসপি, যে ডিস্টেন্সটা দেখছো, এই এসপিটাকেই বলা হয় ফোকাস দূরত্ব বা উপকেন্দ্রিক দূরত্ব, বা এটাকে আমরা এসপি দিয়ে ডিফাইন করতে পারছি। এই যে ডিস্টেন্সটুকু এসপি, এইটার ভ্যালু কত হবে এটা আমাদের বের করাটাই এখানে চ্যালেঞ্জ, এটাই আমাদের আসলে বের করতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই, খুবই সহজ। তাহলে আমরা এখন আগাই। এটা ছিল আমাদের নিয়ামক রেখা, যেটা I guess তোমরা সবাই কম বেশি জেনে গেছো। এন্ড এখান থেকে এইটুকু যদি এ ডিস্টেন্স হয়, এখান থেকে এইটুকু এ ডিস্টেন্স হবে, তাহলে এটা কত হয় নরমালি? মাইনাস এ কমা 0, রাইট? আচ্ছা, এতটুকু I guess তোমাদের মুখস্থ হয়ে গেছে দেখতে দেখতে, খুবই ভালো। এন্ড চিত্রগুলো যত ভালো বা যতবার তোমরা দেখবা, যতবার প্র্যাকটিস করবা এই পরাবৃত্ত বা ইকোনমিক্সের চ্যাপ্টারটা, তত বেশি তোমাদের সহজ মনে হবে। এন্ড ম্যাথ গুলাও খুব দ্রুততম সময়ের মধ্যে সলভ করতে পারবা নির্ভুল ভাবে। আচ্ছা, এখন আমরা একটা জিনিস চিন্তা করি, আমি কিছু মার্কিং করি, কারণ আমরা তো একটা সম্পর্ক জানি, সেই সম্পর্ক থেকে আর কি। আচ্ছা, আমি এটাকে এম দেই, এই পয়েন্টটাকে জেড দেই। আচ্ছা ভাই, তাহলে একটা জিনিস চিন্তা করো তো, যে এখানে সূত্রটা কি? যেহেতু এটা এক্স অক্ষের দিকে হা করে আছে না, তাহলে সূত্রটা হবে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, রাইট? আচ্ছা, and আমরা জানি যে পরাবৃত্তের ক্ষেত্রে এসপি ইকুয়াল টু পিএম। এটা I guess তোমরা জানো যে এইখান থেকে এসপি যেটুকু ডিস্টেন্স হবে, এই পিএম এর ডিস্টেন্সটাও ঠিক ততটুকুই হবে।
আচ্ছা, এখন তুমি একটা জিনিস চিন্তা করো, আমরা পিএমটাকে যদি একটু ভেঙে দেই তাহলে কি লিখতে পারি? পিএমটাকে আমরা এটুকু লিখতে পারি না যে পিজেড আর জেটেম, বা পিজেড প্লাস জেটেম। এখন পিজেড আমাদের দরকার এসপি, মানে এই ডিস্টেন্সটুকু আমরা এখন চেষ্টা করছি যে যেহেতু এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স সেম, সো আমি একটাকে আরেকটার মাধ্যমে যদি বের করতে পারি খারাপ কি, তাই না? তো আমরা সেটাই চেষ্টা করছি এখন। তো আমি এখন পিজেড মানে পিএমটাকে পিজেড আর জেড এর আকারে লিখতে পারি, সেটা ইজিলি দেখতে পাচ্ছি। পুরোটাকে এই দুটো ভাগে ভাগে ভেঙে লিখলাম কেন, কারণ কি, এই যে এখান থেকে এইটুকু যে ডিস্টেন্স এটা কতটুকু জানো? এটা হচ্ছে গিয়ে আমার পি পয়েন্টের যেই ভুজ আর কোটি সেটাতে ডিফাইন করে, কারণ এটা যেখানেই হবে এইখান থেকে এইটুকু আসলে এক্স, এন্ড এইখান থেকে এইটুকু হচ্ছে ওয়াই। এটা ওয়াই, এটা হচ্ছে এক্স, মানে এই যে পি যে পয়েন্টটা আছে এই পয়েন্টের এই স্থানাঙ্ক ব্যবস্থার ভুজ অর্থাৎ প্রথমটা যেটা, সেটাই হচ্ছে এইটুকু ডিস্টেন্স। আর এখান থেকে এইটুকু ডিস্টেন্স কত? এটা ছিল এ। তাহলে আমি বলতে পারি না পি জেড এর ডিস্টেন্সটা হচ্ছে এক্স আর জেড এম এর ডিস্টেন্সটা হচ্ছে এ। তাহলে একটা জিনিস দেখছো খুব ইজিলি বের হয়ে আসছে, যে কোনো একটা ইকুয়েশন থেকে তো তুমি ইজিলি এর মানটা বের করতে পারবা, এন্ড এক্স এর মান তো তুমি জানে, মানে যে পয়েন্টে দেওয়া থাকবে ওই পয়েন্টে তুমি ইজিলি বুঝতে পারবা, সেখান থেকে তুমি এক্স এর মানে ভুজটাকে নিয়ে তার সাথে এ যোগ করে দিলেই আমরা এসপি পেয়ে যাব, বা ফোকাস দূরত্ব পেয়ে যাব। শেষ। এখন কথা চলো ভাই, যদি ফিগারটা এরকম না হয় অন্যরকম হয় তখন? আচ্ছা, এটাই কিন্তু সূত্র, উপকেন্দ্রিক লম্বের দূরত্বের সূত্রটা এসপি ইকুয়াল টু, এই সূত্রের ক্ষেত্রে এক্স প্লাস এ, অ্যান্ড এটা কখন? এটা হচ্ছে যখন ইকুয়েশনটা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স হবে, তখন হচ্ছে এই সূত্রটা। বুঝছো? আচ্ছা, এখন আমরা একটু ডিফারেন্টটা দেখি। এখন আমরা দেখি এরকম যদি হয় কখনো ফিগারটা, এন্ড এরকম ফিগারের ক্ষেত্রে তোমরা জানো ফিগারটার সূত্র কি, সেটা হচ্ছে যে এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর এ ওয়াই, রাইট? আচ্ছা, এন্ড এখানে যদি ধরো যে এরকম একটা পয়েন্ট, সেটা ছিল পি, এন্ড এটা নিয়ে আমার রেখা হচ্ছে নিচে, এখান থেকে এটা হচ্ছে উপকেন্দ্র। আচ্ছা, তাহলে আমি যদি এখান থেকে এইটুকু যে ডিস্টেন্সটা এসপি যে ডিস্টেন্সটা এটা হচ্ছে এই পিএম এর সমান হবে, বা এটাকে আমরা জেড দিয়ে ডিফাইন করি, সমস্যা নাই। সেক্ষেত্রে যদি চিন্তা করি, চলো দেখি এসপি ইকুয়াল টু পিএম আমরা জানি, এন্ড পিএমটাকে যদি আমরা পিজেড প্লাস জেড এম আকারে ভাঙি, তাহলে পিজেডটা কতটুকু, এইটুকু কত বলতো? এই পি এর যদি এক্স কমা ওয়াই হয়, মানে পি বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স কমা ওয়াই হয়, তাহলে এই যে পিটা দেখতে পাচ্ছ তোমরা, সেটা হচ্ছে যে এখান থেকে এইটুকু, এটা কত বলতো? মানে এখান থেকে ফার্স্টে এইটুকু এক্স, এখান থেকে এইটুকু হচ্ছে ওয়াই, তাহলে আমি বলতে পারি না যে পি জেড ইকুয়াল টু ওয়াই, আর জেড এম কত? এটা তো এ ডিস্টেন্স আছে, তাহলে এ। তার মানে কি দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে গিয়ে, আমি যদি খুবই শর্টলি বলি, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স, এই সূত্রের ক্ষেত্রে এসপি বা ফোকাস দূরত্ব সূত্র হচ্ছে গিয়ে কি, এক্স প্লাস এ। আর এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর এ ওয়াই, এরকম যদি হয় ইকুয়েশনটা, সেক্ষেত্রে ফোকাস দূরত্ব হবে ওয়াই প্লাস এ, বা সোজা হিসাবে যেটা একঘাত থাকবে, বা যেটার পাওয়ার ওয়ান থাকবে, বা যেদিকে হা করে থাকবে তার সাথে জাস্ট এ যোগ করে দিবা, তাহলে তুমি ওই বিন্দুর ফোকাস দূরত্ব পেয়ে যাচ্ছ। হ্যাঁ, ফোকাস দূরত্ব অনেক হতে পারে, যে কোনো পয়েন্ট থেকে কিন্তু ফোকাস দূরত্ব ডিফারেন্ট ডিফারেন্ট আসবে, এখান থেকে আসলে ডিফারেন্ট, এখান থেকে আসলে ডিফারেন্ট, এখান থেকে আসলে ডিফারেন্ট, রাইট? আচ্ছা, এখন আমরা যদি কিছু ম্যাথ করি তাহলে আরো জিনিসটা ইজি হয়ে যাবে। তো চলো আমরা কিছু ম্যাথ করা যায় কিনা চেষ্টা করি। আচ্ছা, অলরেডি তো উপরটাও করেছি, আমরা এখন এই 5 নাম্বারটা করার চেষ্টা করব। ওকে? আচ্ছা, আমরা অসীম কুমার স্যারের বইটা ফলো করছি, তো আমরা এখন 5 নাম্বারটা করার ট্রাই করব। 5-এর 1 নাম্বারটা যদি আমরা একটু ম্যাথটা পড়ি তাহলে কি দেখতে পারবো, দেখো এই যে এই 1 নাম্বার ম্যাথটা পড়ো। y স্কয়ার ইকুয়াল টু 16x পরবর্তীতে উপরস্থ কোনো বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব 6, এখন বলছে ওই বিন্দুর দূরত্ব, মানে কি বলছে জানো? এরা বলছে যে ভাই, এই যে কি বলবে, এই যে এরকম একটা ফিগার, আহ, এই যে এরকম একটা ফিগার আছে, এই ফিগারের ক্ষেত্রে উপরস্থ কোন একটা বিন্দু, ধরলাম যেরকম একটা পি বিন্দু, যে এই ডিস্টেন্সটুকু 6 এটা দেওয়া আছে। হ্যাঁ, and তোমাকে বলছে এই যে বিন্দুটা, যে এই বিন্দুর স্থানাঙ্কটা বের করতে বলছে। আচ্ছা ঠিক আছে, খুবই ভালো। সো ওই ফিগারটার ক্ষেত্রে নরমালি আমরা কি বলতে পারি, ইকুয়েশনটা কি, y স্কয়ার ইকুয়াল টু 16x। তাহলে এখান থেকে এর মানটা যদি আমরা বের করে নেই, এর মানটা কি হবে? তুমি যদি এটাকে 4 ইন্টু 4x চিন্তা করো, এন্ড এটাকে যদি তুমি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স এর সাথে কম্পেয়ার করো, তাহলে এ ইকুয়াল টু তোমার ফোর চলে আসবে। এটা গেছে, তোমরা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমি কি জানি যে এই সূত্রের ক্ষেত্রে আমার মানে এসপি ইকুয়াল টু এক্স প্লাস এ ছিল না, এখানে এক্স পির মানটা দেওয়া আছে 6, এক্স এর মানটা আমি জানি না, আর এর মানটা আমি জানি 4, তাহলে সেখান থেকে আমার এক্স এর মানটা আসবে 2। মানে বুঝতেছো? মানে হচ্ছে গিয়ে এই যে যে পয়েন্টটা, এই পয়েন্টের ভুজটা আমি জানি 2, কিন্তু কোটিটা আমি জানি না। হ্যাঁ, মানে এটা এমন একটা ফিগার, ফিগার যেটার আমি ভুজ জানি বাট কোটি জানি না। কিন্তু এই যে
এই বিন্দুটা কিন্তু এই যে এই পরাবৃত্তের উপর অবস্থিত না, আর কোন একটা বিন্দু যদি কোন একটা রেখা বা কোনো বক্ররেখা বা যে কোনো কিছুর উপর অবস্থিত হয় তাহলে ওই বিন্দু দিয়ে কিন্তু এই রেখাটা সিদ্ধ করা যায়, তাই না? চলো আমরা কি সিদ্ধ করি। এই ইকুয়েশনটা কি ছিল? ইকুয়েশনটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16x। আচ্ছা ফাইন, তাহলে আমি যদি দুইটাকে যদি এখানে বসাই দিই তাহলে কি আসবে? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16 ইন্টু 2, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 32, রাইট? এতটুকু আগে তোমরা বুঝতে পারছো। এখন দেখো ভাই, তুমি যেটাকে রুট ওভার করো তাহলে কি আসবে? তুমি যেটাকে রুটে ফেলাই দাও তাহলে কি ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস 4√2। তাহলে ওই বিন্দুর স্থানাঙ্ক কি আসতেছে আসলে? আমরা ভুজ পাইছিলাম আগে 2 আর কোটি পাইলাম প্লাস মাইনাস 4√2। এখানে কিন্তু আসলে দুইটা পয়েন্ট আছে, একটা হচ্ছে 2,4√2 আর একটা হচ্ছে 2, মাইনাস 4√2। এখন কথা হচ্ছে ভাই দুইটা আসলো কেমনে? কারণ একটা জিনিস চিন্তা করো, প্রত্যেকটা পরাবৃত্তের উপকেন্দ্রিক দূরত্ব যদি আমি বের করি, সাপোজ তুমি এখান থেকে এইটুকু দূরত্ব বের করো, এইটুকু, হ্যাঁ, এইটুকু এসপি বের করবো, কিন্তু তুমি কি জানো যে এখান থেকে এই বরাবর যে বিন্দুটা আছে এই ক্ষেত্রেও সেম ডিস্টেন্স হবে? তার মানে একই মানে দুইটা করে তুমি উপকেন্দ্রিক দূরত্ব পাবা আর কি, বা ফোকাস দূরত্ব পাবা। ধরো তুমি এইখান থেকে বের করতে চাও, তাহলে এইখান থেকে যতটুকু পাবা ঠিক তেমনি এখান থেকে এটুকু, এটা আর এটা কিন্তু সেম হবে। এই জন্য দেখা যায় নর্মালি দুইটা করে পাওয়া যায়। তো এক্ষেত্রে আমাদের এখান থেকে অ্যান্সারও দুইটা আসতেছে, এটাই আসলে অ্যান্সার। আচ্ছা, এখন তারপরে 2, 3, 4, 4 নাম্বারটা আমরা একটু দেখি। তুমি এগুলো পারবা আশা করছি, চেষ্টা করে দেখবা। চেষ্টা করাটা ইম্পর্টেন্ট, পারো না পারো ওটা পরে দেখা যাবে। আচ্ছা, 4 নাম্বারটাতে কি বলছে? 4 নাম্বারটা বলছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, আমরা 4 নম্বর করব যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9x পরাবৃত্তের উপরস্থ কোনো একটা বিন্দুর কোটি। মানে ওখানে যে বিন্দুটা ছিল পি বিন্দু, তার ভুজ আমি জানি না কিন্তু কোটিটা আমি জানি, সেটা ছিল 12। বলে উক্ত বিন্দু এখন হচ্ছিল বের করতে বসছে যে এসপির ভ্যালুটা কত। এখানে এসপির ভ্যালুটা কত, রাইট? আচ্ছা, প্রথমত ফিগারটা কিরকম হবে? ফিগারটা হচ্ছিল এরকম, এন্ড এখানে এরকম একটা পয়েন্ট আছে যেটার হচ্ছে পি বিন্দু, যেটার ভুজ আমি জানি না, কোটি। এন্ড এই কোয়েশনটা কত? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9x, তাই না? আচ্ছা, আমাকে বলছে এসপি দূরত্বটা বের করতে, এসপি। আচ্ছা, এন্ড আমরা কি জানি ভাই? এসপি ইকুয়াল টু কত? এসপি ইকুয়াল টু এক্স প্লাস এ। আবার আমরা কিন্তু এর থেকে এ বের করে ফেলতে হবে। এ কত হবে জানো? এ হবে তুমি যদি এটাকে 4 into 9/4 করো তাহলেই তো আসে। তাহলে এ ইকুয়াল টু কত? 9/4। ওকে, আচ্ছা, তাহলে আমার এসপি এর মানটা জানি না, এক্স আমি যদি এক্স এর মানটা বের করতে পারি, এর মান যেহেতু বের করেছি তাহলে আমার জাস্ট এক্স এর মানটা লাগছে, তাই না? কারণ এক্স এর মানটা কেমনে বের করা যায়? আমার এক্স এর মান মানে কোনটা? যেটা যেটা আসলে দেওয়া নাই, কোটি দেওয়া আছে কিন্তু এক্স এর দেওয়া নাই। একটু আগে আমরা যে ম্যাথটা করছিলাম ওইখানে কি আমরা ভুজ পাইছিলাম, পরে সেটাকে সিদ্ধ করে কোটি বের করছি। এখন আমাদের কোটিটাই দেওয়া আছে কিন্তু ভুজটা বের করতে হবে। ভুজ বের করার জন্য কিন্তু সেমই নিয়ম, দিন শেষে এই পয়েন্টটাই কিন্তু এই রেখার উপর দিয়ে মানে অবস্থিত। সো সিদ্ধ করতে পারবো। তো চলো আমরা একটু সিদ্ধ করে ফেলি। সিদ্ধ করা বলতে এই ভ্যালুটাকে যদি আমি এই পয়েন্টে বসাই তাহলে কি আসবে? 12 স্কোয়ার ইকুয়াল টু 9 ইন্টু এক্স, রাইট? আচ্ছা, সেখান থেকে এক্স এর মান যদি তুমি বের করো এক্স এর মান আসবে 16, তাই না? আচ্ছা, তাহলে এসপি এর মানটা কি? যা সূত্র ফেলা দাও, এক্স এর মান 16 প্লাস এর মানটা কত আসছে? 9/4। এটাকে যদি ক্যালকুলেট করো অ্যান্সার আসবে 73/4, এন্ড এটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো? আশা করি খুব ভালোভাবে বুঝেছো। আচ্ছা, আমরা যদি এখন 5 নাম্বারটা দেখি, 5 নাম্বারটাতে কি বলছে? 5 নাম্বারটা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12x। এখানে কি বলছে? যে পরাবৃত্তের শীর্ষবিন্দু ও উপকেন্দ্রিক লম্বের ধনাত্মক দিকের প্রান্ত বিন্দুর সংযোগ রেখার, মানে আমরা যদি একটু ফিগারটা ড্র করার চেষ্টা করি তাহলে কি হবে? এন্ড এই চ্যাপ্টারে ফিগার গুলো ড্র করা শিখবা, এন্ড ফিগার গুলো থেকে রিলেট করা ট্রাই করবো, মানে সলভ করা ট্রাই করবো, তাহলে জিনিসটা ইজি হয়ে যাবে। আচ্ছা, আমি ধরলাম এইটা একটা, এইটা একটা, এন্ড এইখানে একটা প্রান্ত বিন্দু আছে, এখানে একটা প্রান্ত বিন্দু, মানে উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু। বাট এটা হচ্ছে পজিটিভ প্রান্তটা, এটা হচ্ছে নেগেটিভ, কারণ এটা যেহেতু নিচের দিকে মানে এক্স অক্ষের নেগেটিভ সাইডে আছে, দ্যাটস এটাকে নেগেটিভ। আচ্ছা, এখন তোমাকে বলছে এই যে শীর্ষবিন্দু আর এইটার যে সংযোগ রেখাটা, সেই সংযোগ রেখার সমীকরণ বের করো। বুঝছো? আমার কাজ কি? আমি কিন্তু এই 0,0 কিন্তু আমি এটা জানি, এন্ড যেহেতু এখান থেকে আমি ইজিলি বের করতে পারছি যে এটা শীর্ষবিন্দু 0,0। এখন হচ্ছে তোমার এই পয়েন্টটা বের করতে হবে। তুমি যদি এই পয়েন্টটা বের করতে পারো দেন তুমি এই পয়েন্ট আর এই পয়েন্ট মানে দুইটা পয়েন্টের সংযোগ রেখার সমীকরণ একটা সূত্র পড়ছো না, যে x মাইনাস x1 বাই x1 মাইনাস x2 ইকুয়াল টু y মাইনাস y1 বাই y1 মাইনাস y2। জাস্ট এই ইকুয়েশন দিয়ে ইজিলি বের করে ফেলতে পারবা। তো আশা করছি তুমি নিজেরাই পারবা আর কি। আচ্ছা, আমি যদি এখন তার পরের ম্যাথটাই যাই, 6 নাম্বার ম্যাথ। 6 নাম্বার ম্যাথটাতে কি বলছে? যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16x পরাবৃত্তের শীর্ষবিন্দু এ উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু দ্বয় পি কিউ হলে। আচ্ছা, এখানে আবার ডিফারেন্ট কেস। এখানে কি বলছে জানো? এখানে বলছে যে ধরো এটা উপকেন্দ্র, আমি যদি এটা থেকে এটা
এই যে এখানে যে একটা পজিটিভ আর এটা যে নেগেটিভ প্রান্ত বিন্দু দেওয়া আছে আর এটা যে শীর্ষবিন্দু আছে, এদের যদি সংযোগ সরলরেখা করি, হ্যাঁ, তাহলে যেই ত্রিভুজটা তৈরি হচ্ছে, যেমন আমি যদি এটাকে এ বি সি দিয়ে ডিনোট করি, তাহলে এই যে সরলরেখাটা তৈরি হচ্ছে, এই সরলরেখা সরি এই যে ত্রিভুজটা তৈরি হচ্ছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে, দ্যাটস ইট। এখন এ পয়েন্ট তো তুমি ইজিলি বের করতে পারবা, সেটা ছিল 0,0। তোমাকে এখন বি পয়েন্ট বের করতে হবে আর সি পয়েন্ট বের করতে হবে। এই তিনটা পয়েন্ট যদি তুমি বের করতে পারো, তারপরে তুমি কি তোমার শিখছিলে না যে এ বি সি এর ক্ষেত্রফলটা কি? এবিসি এর ক্ষেত্রফলটা কি হয়? এবিসি এর ক্ষেত্রফলের সূত্রটা কি? ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে গিয়ে যে হাফ কমা, সাপোজ তোমার এই পয়েন্টটা হচ্ছে 0,0, এই পয়েন্টটা হচ্ছে x1 y1, আমি আসলে বের করছি না, তোমরা বের করে দেখো। আর এটা আসলে আচ্ছা, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। তাহলে ইকুয়েশনটা কি হবে? ইকুয়েশনটা কেমন হবে? ইকুয়েশনটা হবে হাফ 0,0,1, মানে যে এটাকে আমি লিখলাম, তারপর যদি বিটাকে লিখি তাহলে x1 y1 1, তারপরে x2 y2 1। এন্ড তোমরা যদি এখন এটাকে নির্ণায়ক বের করো, নির্ণায়ক বের করে হাফ দিয়ে গুণ দাও, যেই ডাটা আসবে সেটাই হবে এটার অ্যান্সার। এটার অ্যান্সার মনে হয় 32, -32 আসবে, কিন্তু সেটাকে মডুলাস করে 32 করতে হবে। কেন? কারণ এটা একটা ক্ষেত্রফলের মান রিপ্রেজেন্ট করছে, এন্ড ক্ষেত্রফল কখনো নেগেটিভ হতে পারে না, তো দ্যাটস ওয়াই অ্যান্সার হবে 32। অ্যান্ড আজকে বা এইটুকুতে যতটুকু পড়িয়েছি তোমাদের মোটামুটি এই এক পেজ কভার হয়েছে। আরেকটা টপিক আছে যে জাস্ট এরপরে সবচেয়ে আরেকটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ। এন্ড এটা যদি তোমাদেরকে একটা ফিগার দিয়ে ভালোভাবে ফিল করানো যায়, তাহলে এই যে এখান থেকে শুরু করে এইটা এটা 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 এটা, এই সব কিছু, এইটুকু পুরোটা ইজিলি তোমার কমপ্লিট হয়ে যাবে। সো ফাইনালি আজকে আপাতত এতটুকুই। অ্যান্ড আমি চেষ্টা করেছি আমি যতটুকু বুঝি বা যতটুকু ফিল করানো পসিবল আমার পক্ষে ততটুকু ফিল করাইতে। আমি জানি না তোমাদের কেমন লাগছে, বাট তোমরা যারা এত পর্যন্ত ভিডিওটা দেখেছো এবং পরবর্তীতে আরো ভিডিও দেখতে চাও বা এইটার পরবর্তী পার্টগুলো দেখতে চাও, অবশ্যই কমেন্ট করো। কারণ আমি জানি যে এইখানে ম্যাথের অনেক বড় বড় বস মানুষজন আছে অ্যান্ড তোমরা তাদের কাছে অনেক ভালো মতো বুঝতে পারো, বাট আমি একটা ছোট্ট মানুষ। বাট আমি যতটুকু বুঝি বা আমার বোঝানোর অ্যাবিলিটি যতটুকু আছে ততটুকু চেষ্টা করছি সর্বোচ্চটা দিয়ে তোমাদেরকে বুঝাতে। জানি না কতটুকু পারছে, এই সবটাই তোমাদের ফিডব্যাকের উপর ডিপেন্ড করবে যে আমি নেক্সটে আরও ক্লাস নিব নাকি নাকি এটাই হবে আমার লাস্ট ক্লাস। সো তোমরা সবাই কমেন্ট করো অ্যান্ড তোমরা জানাও যে আসলে কেন আমার ক্লাসটা ভালো লাগছে বা আদৌ কয়জন আমার এই ক্লাসটা বুঝতে পারছো। সো এই তো, আর যদি কোনো ইমপ্রুভমেন্টের ব্যাপার থাকে সেটাও আমাকে সাজেস্ট করতে পারো। আমি চেষ্টা করবো পরবর্তীতে সেই জিনিসগুলোকে মাথায় রেখে নিজের ভিডিওগুলোকে আরেকটু ইমপ্রুভ করতে বা বুঝে আরেকটু বেটার হয়তো যদি বুঝাইতে পারি সেটাও চেষ্টা করব। সো এই তো, অ্যান্ড আজকে একটা ক্লাস নিতে গিয়ে বুঝলাম যে আসলে অনেক কষ্ট করতে হয়, কারণ সেই রাত থেকে শুরু করে এখন সকাল হয়ে গেছে, বাইরে আলো হয়ে গিয়েছে আর কি। তো যাই হোক, এগুলো কোনো প্যারা না, যদি তোমাদেরকে বুঝাইতে পারি বা তোমাদেরকে কিছুটা হলেও ম্যাথ ফিল করাতে পারি, এটাই আমার জন্য অনেক কিছু। সো এই তো, তোমাদের কমেন্ট, তোমাদের ফিডব্যাকের উপর ডিপেন্ড করবে যে আমি কতটুকু নিজেকে মোটিভেট করতে পারবো যে ভাই বাকি ক্লাসগুলো নেওয়া উচিত। সো এই তো, আজকে এতটুকুই এবং পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।